ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত তোদের একটা এক্সাম নিয়েছিলাম। এক্সামে বিভিন্ন তোরা বিভিন্ন রকম আনসার করেছিস। তাহলে এমসিকিউ গুলোতে খুব একটা বলার নেই, তবু আমি এমসিকিউ আনসার গুলো একটু ডিসকাস করে দিচ্ছি। এবার এখানে ফার্স্ট এমসিকিউ যেটা ছিল সেটা হচ্ছে ফাই ওয়ান ফ্লাক্স এন্টার করছে একটা ক্লোজ সার্ফেসে। এই ক্লোজ সার্ফেসে ফাই ওয়ান এন্টার করছে আর ফাই টু বেরোচ্ছে। ঠিক আছে? তাহলে তাহলে নেট চার্জ কতটা আছে? তাহলে ফাই টু যেহেতু বেরোচ্ছে, ফাই ওয়ান ঢুকছে, তাহলে নেট কতটা বেরোচ্ছে বার করতে হবে। কারণ আমরা জানি যতটা ফ্লাক্স বেরিয়ে আসছে, নেট কতটা ফ্লাক্স বেরিয়ে আসছে। তাহলে ফাই ওয়ান ঢুকছে, ফাই টু বেরোচ্ছে, তাহলে নেট কতটা বেরোচ্ছে? তাহলে ফাই টু মাইনাস ফাই ওয়ান বেরোচ্ছে, তাই তো? তাই তো? ঠিক বললাম তো? তাহলে এইটা মানেই হচ্ছে হুম। কিউ এন ক্লোজ বাই এপসাইলন নট। তোকে কিউটা বার করতে দিয়েছে, কিউ ইজ ইকাল টু, তারপরে গুণ হয়ে যাচ্ছে, এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, তার মানে তোর আনসার হয়ে যাচ্ছে এই অপশনটা। ওকে। এবার এখানে কিছু ছাত্রছাত্রীদের কনফিউশন কি হয়েছে বলবো। তাদের বক্তব্য হচ্ছে যে স্যার এটা ফাই ওয়ান মাইনাস ফাই টু হবে না, হবে ফাই ওয়ান মাইনাস ফাই টু ইন্টু ইপসাইলন হবে। কেননা স্যার ফাই ওয়ান ঢুকছে, ফাই টু বেরোচ্ছে, তাহলে নেট স্যার কতটা ঢুকলো? ফাই ওয়ান মাইনাস ফাই টু ঢুকলো। তাহলে স্যার ফাই ওয়ান মাইনাস ফাই টু এটাই হবে, ফাই টু মাইনাস ফাই ওয়ান হবে না। এবার অনেকে এটা বলেছে, ভুল করেছে বলেই বলছি। এবং সেখানে কমন মিস্টেক হচ্ছে কি, আমরা সাধারণত কতটা থাকলো এই হিসেবটা করি, যে এতটা এলো এতটা গেল, তাহলে এতটা এলো এতটা গেল, যতটা গেল সেটাকে বাদ দিয়ে দিব, যতটা গেল অর্থাৎ ফাই টুটা বাদ দিয়ে দেবো, তাহলে কতটা এলো বোঝা গেল। কিন্তু এখানে তো তা না, ফ্লাক্স যতটা বেরোবে সেইটা হচ্ছে চার্জের সাথে, চার্জ মানে চার্জ বাই ইপসাইলন নট। যতটা বেরোবে তার বেরোচ্ছে কতটা সেইটার হিসেব করতে হবে, কতটা ঢুকছে সেটার হিসেব নয়, নেট কতটা ঢুকছে সেটা নয়, নেট কতটা বেরোচ্ছে তার হিসেব করতে হবে। ওকে। তো সেই জন্য প্রথম এই অপশন ডি অপশন হবে। ওকে, সমস্যা নাই, বুঝে দিলাম। বেশ, এইবার দেখ পরের যে ছিল কোশ্চেনটা, পরের কোশ্চেনটা কি ছিল? বলছে যে চার্জ কিউ এইখানে দেখ, এইটা বারবার বলে দেওয়া সত্ত্বেও অনেকে ভুল করেছিস। অনিলও দেখ, অনিলও মনে হয় ঠিক করেছে। এই কিউ প্লেসড at the vertex of the cube find total electric flux through all six surfaces of the cube। মানে তোকে প্রশ্ন করেছে যে একটা এরকম একটা কিউব আছে, কিউবের একটা ভার্টেক্সে একটা চার্জ আছে, কিউবের একটা ভার্টেক্সে এখানে ধর এখানে চার্জ আছে, এইখানটায় চার্জটা আছে, তাহলে টোটাল 6টা সারফেস দিয়ে মোট কতটা ফ্লাক্স বেরোবে, এটা প্রশ্ন করা হয়েছে। তাই তো? তাহলে এমনিতে টোটাল কতটা ফ্লাক্স, 6টা সারফেস দিয়ে টোটাল কতটা ফ্লাক্স বেরোবে। এবার 6টা সারফেস দিয়ে বললেও 6টা সারফেস দিয়ে ফ্লাক্স কিন্তু বেরোবে না। কারণ এইখান থেকে এই সারফেস যে এই যে এই এই সারফেস আর তলা সারফেস, এই তিনটে সারফেস দিয়ে কোনো ফ্লাক্স বেরোবে না। তাহলে নেট ফ্লাক্স বেরোবে তিনটে সারফেস দিয়ে, এইটুকু বুঝতে পারছিস তো? তাহলে নেট তিনটে সারফেস এখানে, মানে কার্যকরী সারফেস হচ্ছে তিনটে, 6টা নয় তার মধ্যে। কারণ কোনায় একটা কোনায় যদি এই চার্জটা থেকে থাকে, তাহলে দেখ এই তলার সারফেসটা থেকে কোনো ফ্লাক্স যাবে না, অ্যাডজাসেন্ট এই সারফেসটা থেকে যাবে না, এই পাশের সারফেস থেকে যাবে, সামনের দিকে যে সারফেস তিনটে আছে সেই সারফেস তিনটে দিয়ে ফ্লাক্স বেরোবে। ঠিক আছে? এবারে এটা তোরা সবাই জানিস, এটাকে 8টা কিউব দিয়ে ঘিরতে হয়। 8টা কিউব দিয়ে যখন ঘিরবো তখন টোটাল যে এক একটা 8টা কিউব দিয়ে ঘেরা মানে কি, 8টা কিউব দিয়ে ঘেরা মানে হচ্ছে এরকম ভাবে ঘিরে দাও ব্যাপারটাকে। ওটাকে এরকম ভাবে, এইখানে চার্জ আছে, তাহলে 8টা কিউব মানে এরকম ভাবে ঢাকতে হবে ব্যাপারটাকে। ঠিক আছে? তলায় আবার 4টে কিউব এরকম আছে, তলায় 4টে কিউব আছে, উপরে 4টে কিউব আছে, আর এই সামনে আবার 4টে কিউব, সামনে আবার 4টে কিউব দিয়ে এটা পুরো চার্জটাকে ইউনিফর্মলি এনক্লোজ করে দিতে হবে। যাই হোক, এইভাবে এনক্লোজ করতে হবে। তাহলে এবার দেখ তার মানে কি, বড় কিউব হয়ে গেল, বড় কিউব হয়ে গেল, বড় কিউবের একদম সেন্টারে চার্জ আছে, তাহলে প্রত্যেকটা সারফেস দিয়ে যে ফ্লাক্সটা যাবে সেটা হচ্ছে কিউ, কিউ বাই সিক্স ইপসাইলন নট। এটা তো তোরা জানিস। এবার প্রত্যেকটা বড় কিউব এরকম 4টে সারফেসে ভাগ ভাগ মানে 4টে করে তো ভাগ আছে, তাহলে এক একটা সারফেস দিয়ে যাবে হচ্ছে এইটা। তাহলে একটা কিউবের ব্যাপারটা বেরোলো, একটা কিউবের জন্য এক একটা সারফেসের জন্য এটা। এবার চলে এই প্রবলেমটা চলে, তাহলে এখানে তো নেট 3টে সারফেস আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে এইটা হবে অ্যান্সার। এইটা যে বললাম, এটা কার কার মাথায় ঢুকলো না, তারা একটু বল আমাকে, তাহলে আমি আরেকবার বলবো। কারণ মাথায় নাও ঢুকতে পারে, আমার কাছে যারা রেগুলার পড়িসনি তাদের মাথায় নাও ঢুকতে পারে। ওকে, দেখ মেধাতিথি ঢুকেছে বুঝতে পারছিস?
দিতি মেধা দিদি বল, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ওকে। অনিলাভও ভুল করলি, অনিলাভও ঠিক করেছিলি এটা? না স্যার, আমি ওটা Q/24 এপসাইলন নট করে দিলাম। Q/20, কেন Q/8 হবে বুঝতে পারছিস? 24 তো একটা সারফেস, এই গোটা সারফেসটা হবে হ্যাঁ, কিউ বাই গোটা টোয়েন্টি। সার্ভিসটার জন্য 24 হবে, হ্যাঁ, জানি। গোটা সারফেসটা এরকম পুরোটা পুরোটা হলে Q/24 হবে। হ্যাঁ, আর একটা চিহ্ন তো। সরি, গোটা সারফেস বলছি, মানে Q/24 হবে এক একটা সারফেসের জন্য, সরি। হ্যাঁ, এক একটা সার্ভিসের জন্য Q/24। এক একটা সারফেসের জন্য মানে এইটার জন্য হবে ধর, এই এই সারফেসটার জন্য Q/24 হবে। তাহলে তিনটে সারফেস, নেট সারফেস তিনটে, তাহলে 3 দিয়ে গুণ হবে। ক্লিয়ার? এই যে এটা কিন্তু অনেকে ভুল করেছে, মৈনাক ঠিক করেছে এটা। হ্যাঁ কি একটা যেন ভুল করেছে, আর ভুল করা উচিত ছিল না, কে করেছে? সূর্য মনে হয় ভুল করেছে। সূর্য স্যার, ঠিক এটা ভুল। করেছে? ঠিক করেছিলি? হ্যাঁ বেশ, আমার ভুল হয়েছে। তোর ভুল হয়েছে তাই স্যার ভাবছি কে একটা। অপশন ডিটা হবে না? অপশন বল একবার, সূর্য কি বললি বল? অপশন ডিটা হচ্ছে। অপশন ডি হবে কেন? তুই ভুল করেছিস তেমন। তো সূর্য বলছে এইটা হবে, তাই তো? এটা কেন হবে? এই বড় কিউব যেটা তৈরি হলো, বড় কিউবটা, যে বড় কিউবটা তৈরি হলো, এই বড় কিউবের এই সারফেস দিয়ে টোটাল ফ্লাক্স যাবে Q/6 ইপসাইলন নট। হ্যাঁ কি না বল আগে? হুম, হুম। এই সারফেসটা আবার চারটে ভাগে বিভক্ত, তাহলে এক একটা ভাগে এইটা যাবে। তার মানে কি? তার মানে উত্তরটা দাঁড়ালো যে একটা কিউব যদি নিস, তার ভার্টেক্সে যদি চার্জ থাকে, তাহলে এক একটা সারফেস দিয়ে এই ফ্লাক্স যাবে। কিন্তু এখানে তো ছটা সারফেস দিয়ে কতটা ফ্লাক্স যাবে জানতে চাই, ছটা সারফেস। কেউ যদি মনে করে এক একটা সারফেস দিয়ে এত যাবে, তাহলে ছটা সারফেস দিয়ে 6 দিয়ে গুণ হবে, তাহলেই বিপদ। 6 দিয়ে গুণ হবে না। ছটা সারফেসের মধ্যে তিনটে এফেক্টিভ সারফেস আছে। একটা ঘরের কোনায় যদি চার্জটা রাখিস, এফেক্টিভ সারফেস তো তিনটে, এটা 6 দিয়ে গুণটা হবে, তখন কি দিয়ে গুণ হবে? 3 দিয়ে গুণ হ্যাঁ, হবে। হ্যাঁ। বুঝতে পেরেছিস? বুঝতে পারলি হুম, সূর্য, বোঝা গেছে? হ্যাঁ, হুম, এবার স্যার আমি মানে একটা থেকে ওই বলছি। ওই হ্যাঁ। সার্ভিস গুলো কেন হচ্ছে না? হ্যাঁ বলো, অনেক কি বলছে, অনিলাভ কিছু বললে? না আমি বলিনি, বাকি সার্ভিস গুলো কেন হচ্ছে না? বাকি সার্ভিস গুলো কেন হচ্ছে না আবার দেখ, আবার ভালো করে দেখ। এই তো ভালো করে দেখ, তুই ছবিটা ভালো করে খেয়াল কর, ঘরটা ভালো করে খেয়াল কর, ঘরটা ভালো করে খেয়াল কর, এই তো কিউবটা। তো এবার চার্জটা তো ওইখানে আছে, দেখ চার্জটা এই কোনাটায় মনে কর চার্জ আছে, ওই ওই পাশেটা, এই পাশেটা চার্জ আছে মনে কর। বল, এই পাশের যে চার্জটা থাকবে, সেই চার্জ, ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে যতটা এবার কখনোই কোনো বলরেখাকে দেখ, এই সারফেস দিয়ে এই সারফেস দিয়ে ছেদ করছে, কাট করতে পারবে কি কোনো লাইন্স অফ ফোর্স? দেওয়ালের কোনায়, তুই ঘরের কোনায় চার্জটা রেখে দেখ না, অ্যাডজাসেন্ট দেওয়ালগুলোতে ও তো বাদ যাবে। এই দেওয়াল আর তলা মেঝে, এই দিকে কোনো ফ্লাক্স যাবে কি? সামনের ফ্লাক্স, সামনের চোটা না, কটা রয়েছে দেখ, সামনের কটা রয়েছে দেখ, সামনে এইটা রয়েছে সামনে, এইটা রয়েছে সামনে, তাই না? আর ছাদটা রয়েছে দেখ, এই তিনটে সারফেস দিয়ে মানে যাবে। সম্পূর্ণ এরিয়াটাকে কে করবে, কভার করবে ওই সার্ফেস গুলো, তবে হ্যাঁ, হবে। বল কি বলি আবার? মানে ওই যে সার্ফেস গুলো দিয়ে যাবে ফ্লাক্সটা, হুম, সম্পূর্ণ এরিয়াটা হতে হবে, নাহলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। বোঝা গেছে তো? চলো পরেরটা যাচ্ছি, নেক্সট। এসআই ইউনিট অফ মোবিলিটি অফ ইলেকট্রন। ইলেকট্রনের মোবিলিটির এসআই ইউনিট জানতে চেয়েছে। এটা অনেকেই পেরেছিস তোরা। মোবিলিটি মানে ড্রিফট ভেলোসিটি থেকে আসবে, ড্রিফট ভেলোসিটি ভিডি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ই, এই ফর্মুলাটা মনে করলেই চলে আসবে। যেখানে মোবিলিটি হচ্ছে মিউ, তাহলে মিউ এর ইউনিট কি আসবে? মিউ এর ইউনিট হবে ভিডি বাই ই। ভি এর ইউনিট কি? ভি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, আর ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। ভোল্ট তলায় আছে যেহেতু, তাহলে ভোল্ট এরকম হয়ে যাবে, তলায় আছে, তাহলে মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা অনেকেই ঠিক করেছিস, মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড, এটা ঠিক আছে, এটা অপশন ঠিক আছে। নেক্সট এবার কোনটা আসবো? নেক্সট এটা পরেরটা আসছে,
A charged particle is moving perpendicular to uniform magnetic field. The physical quantity which remains same. চার্জ পার্টিকেল আসছে, সে যদি মুভিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ঢোকে তাহলে সুন্দরভাবে সার্কুলার পাথে ট্রাভেল করতে শুরু করবে। সার্কুলার পাথে ট্রাভেল করলে ওর ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না, কারণ বারবার ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেলোসিটি অ্যান্সার হবে না। ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হওয়ার রিমেন সেম, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ রিমেন সেম হবে না, কারণ এই পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টে যখন যাবে ওর ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে, রাইট? ডিসপ্লেসমেন্ট চেঞ্জ, ঠিক আছে। মোমেন্টাম, এবার দেখ মোমেন্টাম বলছে যে কোয়ান্টিটি হুইচ রিমেন সেম, মোমেন্টাম কি সেম থাকবে? ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মোমেন্টাম অফ ভেক্টর কোয়ান্টিটি, বারবার ওর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তারপরে মোমেন্টামও থাকবে না সেম। তাহলে কোনটা? স্পিডটা সেম থাকবে, কারণ একই স্পিডে ভেলোসিটির যে ভ্যালু, সেই ভ্যালুটা তো ফিক্স থাকবে, সেই জন্য অ্যান্সার হবে এখানে স্পিড। ঠিক আছে, অ্যান্সার কি হবে? স্পিড। বোঝা গেছে অ্যান্সারটা? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে স্পিড। আচ্ছা, এরপরে আর এই এটা অঙ্ক স্যার এটা আরো একবার বলবো? আচ্ছা দেখ, আরে বলছি। যখন ম্যাগনেটিক ফিল্ডে যখন ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল ঢোকে, যখন ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল ঢোকে, তখন চার্জ পার্টিকেলটা সার্কুলেট করে, সার্কেলে ট্রাভেল করে। এটা এটা জানা আছে তো? এটা জানিস তো? হ্যাঁ স্যার। ওকে, সার্কুলেট করছে মানে চার্জ পার্টিকেলটা সার্কুলেট করা মানে কি, চার্জ পার্টিকেলটা এইভাবে ঘুরছে, তাহলে এই যে সার্কুলেট করছে প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে তো। দেখ ভেলোসিটি তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটি মানে তোর ভেক্টর কোয়ান্টিটি, সে তো তার ডিরেকশন সবসময় চেঞ্জ করবে, হ্যাঁ স্যার। তাহলে তার ভেলোসিটি অ্যান্সার হবে না। আমার বলেছে রিমেন সেম, কোনটা সেম থাকে? ভেলোসিটি সেম থাকছে না। ডিসপ্লেসমেন্ট সেম থাকছে কি? ডিসপ্লেসমেন্ট দেখ, এইখান থেকে যখন এখানে এলো তখন ডিসপ্লেসমেন্ট এটা, তারপর এখানে যখন গেলো তখন ডিসপ্লেসমেন্ট এটা, আবার এখানে যখন গেলো ডিসপ্লেসমেন্ট এটা, ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যান্সার হবে না। মোমেন্টাম হবে কি? মোমেন্টাম যেহেতু ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে মোমেন্টাম আর কোন দুঃখে সেম থাকবে? কারণ মোমেন্টাম মানে তো এইটা, তাহলে মোমেন্টাম হবে না। স্পিডটা হবে, কারণ স্পিডটা তো ভি এর ভ্যালুটা তো চেঞ্জ হচ্ছে না, ভি এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু ভি এর ভ্যালু কোন ভেলোসিটিতে ঘুরছে সেটা তো আর চেঞ্জ হচ্ছে না। ওকে, অর্থাৎ স্পিডটা সেম থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, steel wire has magnetic moment m, the wire bent into semicircle, what will be the new magnetic moment? একটা স্টিল ওয়্যারের ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এম, তার মানে কি, মনে করে এটা একটা স্টিল ওয়্যার, এটার লেন্থ হচ্ছে এল, তার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এম, তার মানে এম সমান আমি লিখতে পারি পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ, ম্যাগনেটিক মোমেন্ট বেরিয়ে গেল। এবার এই যে তারটা, এই তারটাকে যখন তুই এরকম ভাবে ঘুরিয়ে দিচ্ছিস, সরি সেমি সার্কেল বলেছে, যখন এরকম করে দিচ্ছিস, সেমি সার্কেল করে দিচ্ছিস, তখন পোল গুলো তো এপাশে চলে গেল, এপাশে একটা পোল, এপাশে একটা পোল চলে গেল, এখন পোল স্ট্রেংথ কি? এখন দ্য মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? এখন ম্যাগনেটিক মোমেন্ট যেটা এম ড্যাশ, সেটা হবে পোল স্ট্রেংথ মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স বিটুইন দ্য পোলস, তাহলে এই ডিস্টেন্সটা হবে, যেটা কিনা মনে কর যদি এর রেডিয়াসটা আর হয় তাহলে এটা আবার হবে 2r। তাহলে এখন দেখতে হবে এর রেডিয়াসটা কত, রেডিয়াসটা কত? রেডিয়াস 2 পাই, রেডিয়াস হচ্ছে এরকম ভাবে আসবে পাই আর, পাই আর ইজ ইকুয়াল টু এল, তাহলে আর ইজ ইকুয়াল টু এল বাই পাই, ঠিক আছে। তাহলে এবার কিউ এম ইন্টু 2r, দ্যাট ইজ 2l বাই পাই, এই হলো এম ড্যাশ। তাহলে এবার এম আর এম ড্যাশ এর রেশিও নে তুই, তাহলে এম ড্যাশ বাই এম যদি করিস, এম ড্যাশ বাই এম যদি করিস, তাহলে 2 QML বাই এম ড্যাশ বাই এম করলে হচ্ছে টু, কোথায় গেল? 2 QML বাই এম, কি করলাম এখানটা? 2r বাই, ও 2r এর 2l, আর এর জায়গায় কি লিখেছি? এল বাই পাই লিখেছি, ও সরি এম লিখে ফেলেছি নাকি, সব মনে করেছি, তাই ভাবছি কি হলো, এটা পাই হবে, পাই হবে। ওকে, তাহলে 2 QML, 2 KML বাই পাই, আর হচ্ছে QML, এখানে QML, এই তাহলে QML QML কেটে গেল,
2/π থাকলো, তাহলে m ড্যাশ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 2m/π। ওকে, তাহলে 2m/π হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? এটা এটা ঠিক আছে, বোঝা গেল? মেধাতিথি দিতিথি এরা অনিলাভ বুঝতে পারলি অ্যান্সারটা কি করে হলো? ওকে, হ্যাঁ চলো নেক্সট আমি নেক্সট হচ্ছে 16। নেক্সট হচ্ছে 16, ওই 16 বলছি 1.6। ইন এ কয়েল অফ ইন্ডাকটেন্স 2 মিলি হেনরি কারেন্ট, এটা অনেক সবাই পেরেছিস, এটা তো পেরেছিস, অসুবিধা নেই। ইলেকট্রোমোটিভ ফোর্স উইল বি জিরো। ইলেকট্রোমোটিভ ফোর্স ভি বার করতে গেলে তোকে করতে হবে এল ডিআই ডিটি। ঠিক আছে, এবার ভিটা জিরো হতে হবে, তাহলে জিরো বসিয়ে দিলাম এখানটা। ঠিক আছে, তাহলে এল ডিআই ডিটি, এল এর জায়গায় এল ডিআই ডিটি, ডি ডিটি অফ আই। আই মানে কি আছে? টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার ডিফারেন্সিয়েট করবি, করে জিরো বসাবি, জিরো জিরো বার করে টি এর ভ্যালু বার করবি, ব্যাস। তাহলে টি এর ভ্যালু বার করে যেমন যেমন আছে বসিয়ে দিলে এটা হয়ে যাবে। এটা বোধহয় কত অ্যান্সার ছিল রে? 2 সেকেন্ড না? হ্যাঁ স্যার। 2 সেকেন্ড। এটা কি এটা এটা বুঝতে পারিস? অনিলাভ বুঝতে পারলি কিনা বল আমাকে। হ্যাঁ স্যার। এটা আর করছি না, এটা একদম সহজ, এটা কোনো ঝামেলার কিচ্ছু ছিল না, এটা আর করছি না। এটা পেরেছি, সবাই দেখলাম পেরেছি, এটা পারিস নি আমার লোক নেই, সবাই পেরেছিস। আচ্ছা, এইখানে এই অঙ্কটা ইকুয়েশন অফ অল্টারনেটিভ কারেন্ট, এটা আই এর ভ্যালু এরকম দেওয়া আছে, এর আরএমএস ভ্যালু কিভাবে বার করতে দিয়েছে। হুম, তো আরএমএস ভ্যালু বার করার নিয়ম কি? আরএমএস ভ্যালু হচ্ছে সাইন কস টার্ম যেগুলো থাকবে সেগুলো তো সোজা ব্যাপার স্যার। সাইন আর কসের যদি আরএমএস করিস তাহলে অ্যাভারেজে ওরা 2 করে আসে। না ব্যাপারটা কিছু না, সাইন এরকম হবে আর কি। না এমনিতে কি হয়, এমনিতে তোরা যখন আই নট সাইন ওমেগা টি যখন থাকে, এর আরএমএস ভ্যালুর উত্তর কি আসে? আর আরএমএস ভ্যালুর উত্তর আছে এরম আসে, তাই না? এই আসে I0/√2 আসে, রাইট? অ্যাকচুয়ালি ওটা আসে কি করে? ওটা আসে হচ্ছে এই I²/2 কে রুট করে দিতে হয়। ঠিক আছে, তো যথারীতি এরকম এরকম যখনই থাকবে তুই করবি কি, এইটা স্কোয়ার/2 করবি, এইখানে যে টার্মটা থাকবে সেটা স্কোয়ার/2 করবি। আর এবার দেখ, সাইন কস ছাড়া যে ডিসি টার্মটা থাকবে সেটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা দরকার নেই। ডিসি টার্মটা 2 দিয়ে ভাগ কেন হবে? ডিসি টার্মটা জাস্ট স্কোয়ারই হবে, হলো? এইবার তোকে এটাকে এই করে দিতে হবে। ওকে, তাহলে 36/2 হচ্ছে 18, আর এখানে হচ্ছে 4/2, কত হচ্ছে? 4/2 2, আর এখানে হচ্ছে 16। ঠিক আছে, এই তাহলে হয়ে গেল 36-এর রুট, দ্যাট ইজ 6। ওকে, তার মানে যে এইরকম অঙ্ক থাকলে পরে যদি এরকম থাকতো তাহলে কি হতো? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর এরকম অঙ্ক রয়েছে, ধর এরকম অঙ্ক রয়েছে যে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি প্লাস সি সাইন ওমেগা টি বলেছে, এইটার আরএমএস বার করো, এটার আরএমএস বার করো। তখন কি অ্যান্সার হবে বলতো? তখন কিচ্ছু না, a² বাই 2, b² বাই 2, c² বাই 2 করে এই রুট, ব্যাস আরএমএস বেরিয়ে যাবে। ওকে, এখন এখানে যদি কোনো ডিসি টার্ম থাকে সেখানে জাস্ট টুটা করা যাবে না, কারণ ডিসির আরএমএস করতে গেলে টুটা আসে না তলায়। প্র্যাকটিস, যেমন এক্সাম্পল বলতে এ সাইন ওমেগা টি আছে প্লাস বি রয়েছে, এ সাইন ওমেগা টি প্লাস বি প্লাস ধর সি সাইন ওমেগা টি আছে, তাহলে এখানে এর আরএমএস ভ্যালু কি আসবে? কিছুই না, a²/2 আসবে। বি স্কোয়ার বাই 2 আর হবে না, কারণ সাইন কস কিছুই নেই। সাইন কস থাকলে c² বাই 2 এটা হবে, করেই রুট করে দেবো। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ঠিক আছে, এটা পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, এটা আসলে পরে ঠিক এইভাবে করে দিবি, এটা ওই বড় করে করার কোনো দরকার নেই। হুম, এটা তোদের এমসিকিউতেই আসবে। ওকে, চাপ নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা হয়ে যাবে। ওই বারবার কোশ্চেনটা দিচ্ছিল। বেশ, তাহলে এটা এটা করলে তো অ্যান্সার হবে 6। এই, ওকে, নো চাপ, সুন্দর হয়ে যাবে, চাপ নেই। এবার আসছি পরের কোশ্চেনে। এইবারে আস্তে আস্তে ঝামেলার জিনিসগুলো আসছি। দেখ, রাইট ডাউন ইউনিট অফ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ইউনিট লিখতে বলেছি, ভালো করে ইউনিট লিখতে বলে ডাইমেনশন কেন লিখবো? ঠিক আছে, ইউনিট লিখতে বলে ডাইমেনশন লিখবো না, অনেকে ডাইমেনশন লিখেছিস। ওকে, ডাইমেনশন লেখার কোনো মানে হয় না, ইউনিট লিখতে বলেছি ইউনিট লিখবো। এবার ইউনিট লেখার জন্য
জাস্ট একটা ফর্মুলাকে বেছে নেবো, যে কোনো একটা ফর্মুলা বেছে নেবো যেখানে মিউটা আছে, যে কোনো একটা ফর্মুলাকে বেছে নে তুই, ফোর্সের ফর্মুলাটা বাজ, এই বা যেখানে মিউ আছে সেই বি এর ফর্মুলাটা বাজ, বি ইজিক্যাল টু, তোরা জানিস সার্কুলার লুপ হলে কি ফর্মুলা আছে, মিউ নট বাই মিউ জিরো মিউ নট আই বাই 2r, এটা ফর্মুলা আছে না সার্কুলার লুপের, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা ফর্মুলা। এবার এখান থেকে মিউটা, মিউ ইজিক্যাল টু কি আসছে, মিউ নট ইজিক্যাল টু আসছে 2r বি, 2r বি বাই আই। এবার ইউনিট গুলো বসিয়ে দিলেই চলে আসবে মিউ নট মিউ নট। দেখেন। হ্যাঁ বলো, স্যার আপনি ইকুয়েশন দেখেননি? কি বলছিস? স্যার আরো আপনি ওভারলুক করে দেখছেন ইকুয়েশনটা। এইটা এইটা এটা আমি চেক করিনি তোরটা। হ্যাঁ। ঠিক আছে, তুই কি ঠিকঠাক মানে ইউনিট লিখেছিস তো? হ্যাঁ। তাহলে এক পাবি। তুই কে বলছিস, দিতি না মেধা দিদি? তো গলা শুনে দিতি মনে হচ্ছে। দিদি। হ্যাঁ। ঠিক আছে, তুই এক পেলি, আর এক এক নম্বর বেড়ে গেল তোর। যাই হোক, দিদি দিদি। আচ্ছা, এবার দেখ তাহলে, এবার এবার বসিয়ে দে, আর এর জায়গায় মিটার বসা, বি এর জায়গায় টেসলা বসা, অ্যাম্পিয়ার বসা, পার অ্যাম্পিয়ার, এই করে দে, কি আছে, ইউনিট বার করার চাপ নেই তো, যে কোনো একটা সহজ দেখে ফর্মুলাকে ধরতে হবে, ধরে ওটাকে রেখে ইউনিট বার করে দিবি। ডাইমেনশন বার করতে দিলে ঝামেলা অনেক, ডাইমেনশন তো বার করতে দিইনি আমি। ঠিক আছে, তবে ডাইমেনশনটা মনে রেখে দিবি, মিউ জিরো ইপসাইলন নট, মিউ নট ইপসাইলন নট, এদের ডাইমেনশন ঝাড়া মুখস্থ রাখবি। ঠিক আছে, কখন আসে তার ঠিক নেই, এলে পরে আবার সমস্যা হচ্ছে, বের করতে সময় লাগবে, তো তাই আহ, যেই মেন বা যে নিটে যদি ডাইমেনশন চলে আসে ওটা ঝাড়া মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে রাইট ডাউন ইউনিট হয়ে গেল। হোয়াট ইজ ইডি কারেন্ট? ইডি কারেন্ট তো সবাই ম্যাক্সিমাম ঠিক লিখেছিস, সবাই ঠিক লিখেছিস, কার একটা যেন দেখলাম তোরা একদম গন্ডগোল পাকিয়ে, ইডি কারেন্ট লিখতে গিয়ে কি একটা গন্ডগোল টাইপের লিখেছে, কে লিখেছে, কে লিখেছে আমার মনে পড়ছে না। ইডি কারেন্ট মানে, ইডি স্যার কারেন্ট আমি মানে, এখানে বই থেকে লিখেছি। ইডি কারেন্ট বলতে গেলে কেটে দিয়েছি আমি। হ্যাঁ স্যার। এই রে সর্বনাশ করছে, তাহলে খাতা চেক দেখতে হবে না, বাট দেখছি কি লিখেছিস তুই। তুই হচ্ছিস আমাদেরকে দিতি না মেধা দিদি? স্যার মেধা তিথি বলছি। মেধা তিথি, MEDH। হুম, কোথায় গেলি রে? হুম, এখান থেকে শুরু হয়েছে তো নাকি? কত দাগে ছিল কোশ্চেন, কোশ্চেন কি যেন, কোশ্চেন ছিল কি যেন, দেখি ভুলে গেলাম, দেখলি কোনটা আলোচনা করছিলাম? এডি কারেন্ট। এডি কারেন্ট, হ্যাঁ, এডি কারেন্ট। চলে আয়, কি লিখেছিস দেখি একটুখানি। হিস্টেরিসিস এর পরে, হিস্টেরিসিস এর আগে ছিল না এডি কারেন্ট, এক নম্বর গুলো এইগুলো এখানে। কোথায় গেল রে? আহ, এই তো, কোথায় আনসারটা কোথায় গেল, খুঁজে তো পাচ্ছি না রে। এইটা না, এইটা আসছে তাই তো। হ্যাঁ পেয়েছি, ওকে, দেখছি। হ্যাঁ দেখ, when there is a, এটা তো, তা দেখছি কি লিখেছি দেখো দেখিনি। when there is a relative motion between the conducting metal, conducting metal, এটা কি লিখেছি না, and the in it, এসে গেছে, and স্যার and কন্ডাক্টিং মেটাল পিস। ও পিস, এটা সর্বনাশ হয়ে গেছি, পড়তেই পারিনি এটা। এটা এটা কি, পার্টিকেলস? হ্যাঁ স্যার। when a relative motion between the conducting metal piece and the particles in it, মানে কন্ডাক্টিং মেটাল পিস এবং পার্টিকেলের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, এটাই লিখেছিস তো? হ্যাঁ and and এটা কি and
A flow of এটা current ঠিক is আছে, induced. flow of current. A flow of current is induced. This current is called eddy current. Eddy current. আচ্ছা, এবার তুই আমাকে বল কি অ্যাকচুয়ালি তুই কি জানিস সেটা বল আমাকে। ইডি কারেন্টটা কিভাবে আসে বল। স্যার কন্ডাক্টিং মেটাল পিস আর ওই ম্যাগনেটিক মানে ফিল্ডে যে মেটেরিয়ালস গুলো থাকে সেগুলোর মধ্যে রিলেটিভ মোশন থাকলেই তাহলে এডি কারেন্ট ফ্লো শুরু হয়। এবার এখানে ম্যাগনেট কোথায় আছে? লেন্স। এই গোটা কথাটা ম্যাগনেটিক কথাটা কোথাও লিখেছিস তুই? খোঁজ তুই কোথায় আছে। নেই, দেখ নেই এখানে। When স্যার there ওই is a কারণে relative motion between the conducting metal piece and the particle in it, এই and the particle in it, এর মানেটা কি দাঁড়ালো? মানেটা তো কিছু দাঁড়ালো না, এখানে ম্যাগনেটিক মেটেরিয়ালও কিছু নেই। বুঝতে পারছিস ভুলটা কোথায় হয়েছে? লিখিসনি তো। তুই যেটা আচ্ছা ভাবছিস স্যার। সেটা তো লিখতে হবে, তুই যেটা মনে মনে ভাবছিস সেটা যদি না লিখিস তাহলে কি করে হয় বলতো। এটা ভুলটা তো খুব মারাত্মক ভুল। অ্যাকচুয়ালি লিখতে হবে কি, অ্যাকচুয়ালি লিখতে হবে হচ্ছে একটা মেটাল মেটাল এবং ম্যাগনেট এদের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, সবচেয়ে ভালো লেখা এরকম না লিখে সব থেকে ভালো হচ্ছে এটা বলতে হবে যে একটা মেটালকে যদি ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, সব থেকে সেফেস্ট লেখা এটা। দেখ এই লেখাটা কিন্তু অনেকে লিখেছে, সেফেস্ট লেখা হচ্ছে এটাই। হ্যালো, বলো। দেখ, হুম, তাহলে দেখ এই সবচেয়ে সেফেস্ট লেখা হচ্ছে এইটা যেটা লিখেছে। দেখ অনেকেই লিখেছে এটা সেফেস্ট লেখা হচ্ছে। কারটা দেখি, মৈনাকেরটা দেখবো। মৈনাক দেখি কি লিখেছে। মৈনাক, গর্ব করে মৈনাকেরটা দেখাতে গিয়ে দেখো মৈনাকই গন্ডগোল পাকিয়েছে। মৈনাক এরকমই ছেলে। এই মৈনাক কি করেছিস দেখি তো। ওরে মৈনাক, তোর খাতা দিইনি নাকি রে, না দিয়েছি? হ্যাঁ স্যার দিয়েছেন। হ্যাঁ বলো অতনু। হ্যাঁ বলো। বলছি যে যদি সম্ভব হয় তাহলে ফোন করো, যদি কথা বলে কিংবা ভিডিও কলে যদি হ্যাঁ হ্যাঁ, ওটা আমি চেষ্টা করবো। ভিডিও কল তুমি একটু অ্যালার্ট থেকো। আমি ওই সময়টা যদি ভিডিও কল করি তুমি থেকো। হ্যাঁ তুমি থাকলে ভালো হয়। ওকে ওকে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। উপরের দিকে। উপরের দিকে এই দেখ লিখেছে। এই দেখ ওখানে লিখছে এই জায়গাটা লিখছে কোনো চৌম্বক আবেশ ঘটনায় কোনো ধাতব পরিবাহী কোনো তড়িৎ কোনো তড়িৎ প্রবাহ পরিবর্তনশীল বর্তনীর কাছে চুম্বকের পরিবর্তনের দরুন, যাই হোক লিখেছে আগডু মাগডু। এটা কি লিখেছে, আমি চুম্বক আর পরিবর্তন আর ধাতু এই তিনটে ওয়ার্ড খুঁজছিলাম। ঠিক আছে, বেশি পড়লে আবার ভুল বেরিয়ে যাবে, আর পড়ছি না। দেখ তিনটে ওয়ার্ড খুঁজবো, সবাই তিনটে ওয়ার্ড খুঁজবে। একটা হচ্ছে ম্যাগনেট বা ম্যাগনেটিক ফিল্ড, একটা খুঁজবে কন্ডাক্টর,
আর একটা পুরো ভ্যারিং, এই তিনটে ওয়ার্ড খুঁজবে। বা ম্যাগনেট আর কন্ডাক্টরের মধ্যে রিলেটিভ মোশন, ম্যাগনেট কথাটা থাকতে হবে, ম্যাগনেট নেই এই কথাটা, সেই জন্য এটা ভুল হয়ে গেছে। ওকে, চলো আমি নেক্সটে যাচ্ছি। হুম, নেক্সট এবার আসছি এডি কারেন্ট। হোয়াট ইজ দ্য ইউজ অফ চোক কয়েল? খুব কমন কোশ্চেন, চোক কয়েলের ইউজ কি? বলো কে, মইনা চোক কয়েল ইউজ বলতে পারে? মইনাক বলো তো, চোক কয়েলের ইউজ কি লিখেছিস তুই? বেশি ভোল্টেজ জেনারেট করে। বেশি ভোল্টেজ জেনারেট করে। এ ভালো করে বুঝিয়ে দিচ্ছে, আর বুঝে নে ভালো করে। যারা যারা এখনো গন্ডগোল পাকাচ্ছিস, চোক কয়েলের ইউজ লিখতে বললে কি লিখবি? চোক কয়েল ইউজলি, চোক কয়েল মানে কিছুই না। চোক কয়েল মানে হচ্ছে একটা এরকম এই জিনিস, মানে চোক কয়েল মানে হচ্ছে, ধরো একটা মেটেরিয়াল আছে এরকম, তো একটা মেটাল আছে বা লোহা আছে, এই লোহার উপরে তার জড়ানো আছে, এইভাবে এইভাবে তারটাকে এইভাবে জড়িয়ে রেখেছে, এইভাবে তারটাকে জড়িয়ে রেখেছে মেটেরিয়াল, লোহার উপরে এইভাবে তার জড়ানো আছে। এই জাস্ট কয়েল একটা। বা তাহলে কি, চোক কয়েল মানেই একটা ইন্ডাকটেন্স তৈরি হয়ে যাচ্ছে, এটা ইন্ডাকটেন্স। প্রচুর যদি প্যাচ থাকে এরকম, তাহলে প্রচুর বড় সড়ো মানের ইন্ডাকটেন্স তৈরি হয়ে যাবে। ইন্ডাকটেন্স দ্যাট ইজ এলটা বেশ, এল, এল এর ভ্যালুটা বেড়ে। এবার এবার সবাই জানি আমরা যে ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, আবেশিত তড়িৎচালক বল ইকুয়াল টু এল ডিআই ডিটি। এখন যদি এল এর মান খুব বেশি হয়, তাহলে ই এর মানও খুব বেশি হবে। অর্থাৎ ভালো উন্নত মানের আমি যদি একটা ইন্ডাক্টর ইউজ করি, মানে চোক কয়েল ইউজ করি, তাহলে সে ভোল্টেজও বেশি জেনারেট করতে পারবে, হাই ফাই ভোল্টেজ জেনারেট করে দিতে পারবে। ওকে, এই জিনিসটা ইউজ হতো কোথায়? টিউবলাইট ইউজ হতো, টিউবলাইট ইউজ হতো। ভালো করে এবার বলে দিই আরেকবার, টিউবলাইট ব্যাপারটা কিরকম। টিউবলাইট ব্যাপারটা এরকম, ভালো হাই ভোল্টেজ লাগে। মনে করো এটা একটা টিউবলাইট, টিউবলাইট এরকম কয়েল আছে, টিউবলাইট এরকম কয়েল আছে, ঠিক আছে? এই উপরে থাকবে একটা চোক কয়েল, আর এখানে থাকবে তোর সোর্স, এবং তার সাথে সিরিজ কানেকশনে থাকবে একটা স্টার্টার, সিরিজ কানেকশনে থাকবে একটা এরকম স্টার্টার, ঠিক আছে? এই স্টার্টারে এই জায়গাটা গ্যাপ থাকবে, স্টার্টারের এই জায়গা, স্টার্টারটা জাস্ট ক্যাপাসিটরের মতো ইউজ হয়, এরকম একটা গ্যাপ থাকে, দুটো মেটালের মধ্যে এরকম গ্যাপ থাকে, খুব কাছাকাছি থাকে কিন্তু, খুব কাছে থাকে, খুব কাছে থাকে। এবার এবার আমি অল্টারনেটিং কারেন্ট যে আমি যখন অন করব, তখন এই যে এই দুটো প্লেট, এই প্লেটটা আর এই প্লেটটা, এই প্লেট আর এই প্লেটের মধ্যে ভাইব্রেশন তৈরি হবে, করে কাঁপবে। যতবারই ওরা টাচ করবে, যতবারই টাচ করবে, ততবারই চিরিক 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 করে আলো, ওখান থেকে আলো বেরোবে। এবার এইখানে টাচ হবে আর খুলবে, টাচ হবে আর খুলবে, এই ব্যাপারটা হবে। অর্থাৎ এলডিআইডিটির, এলডিআইডিটির এই ডিটিটা ভ্যারি, মানে ডিটিটা খুব কম হবে, টাচ করে খুলে যাচ্ছে। অর্থাৎ এই সার্কিটটা বারবার ব্রেক করছে, টাচ হচ্ছে আবার খুলে যাচ্ছে, টাচ হচ্ছে আবার খুলে যাচ্ছে, সার্কিট ব্রেক হচ্ছে বারবার, বারবার সার্কিট ব্রেক হচ্ছে। এবং যত যত এটা করে ভাইব্রেট করবে, যত তাড়াতাড়ি ভাইব্রেট করবে, ততটাই ডিটি কমে যাবে, ততটাই ডিটি কমে যাবে। অর্থাৎ টাইম টাইম ডিউরেশনটা ততটাই কমে যাবে। ফলে কি হবে, এর ভ্যালুটা হাই ফাই রকমের রাইজ করবে, বিশাল রাইজ করে যাবে, হাই ভোল্টেজ জেনারেট করে যাবে। হাই ভোল্টেজ জেনারেট করে গেলেই এখান থেকে এদিকে ইলেকট্রিক মোক্ষণ বা তড়িৎ মোক্ষণ তৈরি হবে, যার জন্য এই টিউবলাইটের মধ্যে যে গ্যাস, এই গ্যাসের আলো, মানে গ্যাসটা ফটোফসফোরেসেন্স দেখাবে, ফ্লোরোসেন্ট দেখাবে, ঠিক আছে? ফ্লোরোসেন্স দেখাবে আর সাদা হয়ে আলো দেবে। এই হচ্ছে ভোল্টেজটা, হাই ভোল্টেজটা এইভাবে জেনারেট করে। ওকে, তা এবং দেখ এমন একটা জিনিস, এখানে কিন্তু রেজিস্ট্যান্স কিছুই নেই, মানে চোক কয়েলের এই তারের প্যাঁচ, তো এখানে তো রেজিস্ট্যান্স নেই, তার রেজিস্ট্যান্স খুব কম, রেজিস্ট্যান্স খুব কম। অথচ এর অ্যাক্রসে ভোল্টেজ জেনারেট করতে অনেক বেশি, অনেক বেশি ভোল্টেজ জেনারেট করছে। হিটিং এফেক্ট কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স যেহেতু কম, তাই হিটিং এফেক্টও কম আছে, হিটিং এফেক্ট কম, রেজিস্ট্যান্স কম, সবকিছু কম, অথচ হাই ভোল্টেজ সে জেনারেট করে দিচ্ছে। এইটাই হচ্ছে চোক কয়েলের কাজ, ঠিক আছে? বুঝতে পারলাম? এবার এটাকে তোকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। গুছিয়ে লিখতে জাস্ট কতগুলো পয়েন্ট ফলো করতে হবে। প্রথমে বলতে হবে চোক কয়েল আর কিছু, চোক কয়েল ইজ নাথিং বাট এ ইন্ডাক্টর অফ হাই ভ্যালু, একটা সেলফ ইন্ডাক্টর যার ভ্যালু খুব হাই। ওকে, বোঝা গেল? এরপরে লিখতে হবে যে আমরা জানি যে উই নো দ্যাট ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি। যেহেতু এখানে চোক কয়েলের ইন্ডাকটেন্স খুব হাই হয়, তাই এখানে এল ডিআইডিটি ভ্যালু অনেক বেশি হাই হয়, এবং এটা দিয়ে অনেক বেশি ভোল্টেজ জেনারেট করা যেতে পারে, ঠিক আছে? 1 নম্বরের জন্য এটা যথেষ্ট। আর একটু বেশি নম্বর থাকলে এবার ডিটির ব্যাপারটাও তোরা লিখতে পারিস,
এক্সাম্পল দিই, টিউবলাইটের এক্সাম্পল দিই, কিন্তু আমার দরকার নেই। ক্লিয়ার হলো ব্যাপারটা মেধাতিথি? হ্যাঁ স্যার। তো তার মানে আমার হোয়াট ইজ ইডি কারেন্ট, হোয়াট ইজ চোক কয়েল হয়ে গেল। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ এলসিআর সার্কিট? এটা সবাই ভুল করেছে, একমাত্র নন্দন এটা ঠিক করেছে। নন্দন, নন্দনকে তোরা চিনিয়ে চেনে, মৈনাক চেনে, মৈনাক আর সূর্য চেনে। নন্দন পরীক্ষা দিয়েছিল, পরীক্ষাটা দুর্দান্ত পরীক্ষা দিয়েছে। নন্দন পেয়েছে হচ্ছে, বেশি পায়নি অবশ্য, নন্দন পেয়েছে 20। ওকে, নন্দন পেয়েছে 20, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা আমি যতগুলো পরীক্ষা দিয়েছি তার মধ্যে ওই একমাত্র ওই নন্দনই ঠিক করেছে। তো এই অ্যান্সারটা কি হবে মৈনাক, ভেবে বার করেছিস? শূন্য হবে মনে হয়। হ্যাঁ রে, শূন্য হবে। তোর মতো ছেলে একটা শূন্য বলছে এটাকে? সে ইনফিনিট হবে, ইনফিনিট। হ্যাঁ সেইটা বল, তুই শূন্য বলছিস? তুই পারলি না লিখতে, এটা ফাঁদে পড়ে গেলি। এলসিআর সার্কিট, এল সি এদিকে আর আর, এর সূর্য পর্যন্ত ভুল লিখেছে। ভাব, সূর্য, সূর্য কি করে ভুল লিখলি তুই এটা? এই যে গ্যাপটা হয়ে গেল, এই গ্যাপটার ক্যাপাসিটরের গ্যাপ। আরে ডিসি তে দিলে পারে কোনোদিনও কারেন্ট ফ্লো করে? এই কারেন্ট ফ্লো হবে ডিসি তে? জীবনেও কারেন্ট ফ্লো হবে না। তার কারণ হচ্ছে এখানে না গ্যাপ আছে, এর ইনসুলেটর দিয়ে ভর্তি থাকে, তার এতে ইনফিনিটি রেজিস্ট্যান্স হবে, তাই না? তাহলে এটা কি করে ভুল হচ্ছে? অনিলাভ বোঝা গেছে কি বললাম? ইনফাইনাইট রেজিস্ট্যান্স আসবে এটার। স্যার এটা আরেকবার একটু বলুন। দেখ, ক্যাপাসিটার মানে তো, ক্যাপাসিটার মানে দুটো মেটাল প্লেট, তো দুটো মেটাল প্লেটের মধ্যে গ্যাপ থাকে, তো দুটো মেটাল প্লেটের মধ্যে গ্যাপ রেখেই তো ক্যাপাসিটারটা তৈরি হচ্ছে, হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? ভূত এলো না কি রে? সর্বনাশ করেছে, আমি আমি পদ হয়ে গেছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনুন। দাঁড়া, উম, আয় 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 আয়। ইংরেজি সিনেমায় এইভাবে ভূতগুলো আসে জানিস তো? এই চলে এসছি, এই তো আমি নড়ছি, ভিডিও নড়ছে, তেমন আমি আছি, ঠিক আছে, ভূত আসেনি। যাই হোক, অনিলাভ যেটা বলছিলাম, এই তো ক্যাপাসিটার, ক্যাপাসিটার যদি কোনো সার্কিটে যদি ক্যাপাসিটার চলে আসে, সেটা সেটা যদি ডিসি হয়, ডিসি যদি হয়, ডিসি, ডিসির তো কোনো ক্ষমতা নেই ক্যাপাসিটরের থ্রু দিয়ে কারেন্ট পাস করানোর। ডিসি কি করে ডিসি কারেন্ট কখনো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট পাস করাতে পারে না, অর্থাৎ ইনফাইনাইট রেজিস্ট্যান্স ফর্ম করে বসে আছে। ক্যাপাসিটর মানে মেটালের দুটো মেটাল প্লেট, তার মধ্যে গ্যাপ আছে, গ্যাপ থাকা মানে সার্কিট কাটা আছে, তার মানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। মেধাতিথি, দিতিথি, দুই বোন হ্যাঁ বুঝেছিস? স্যার মানে আর এর ভ্যালুটা ইনফাইনাইট? আর এর ভ্যালুটা ইনফাইনাইট নয়, কি কোশ্চেনটা করেছে দেখো। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এর সিরিজ এলসিআর সার্কিট ইন ডিসি কারেন্ট সার্কিট? সিরিজ এলসিআর সার্কিটের যদি ডিসি ডিসি সার্কিট হয় সেটা, তাহলে তার রেজিস্ট্যান্স কত? ঠিক আছে, রেজিস্ট্যান্স। আর ক্যাপাসিটার যখনই ঢুকে পড়বে, ক্যাপাসিট্যান্স মানে আমি সার্কিটটা কেটে রেখেছি, তাহলে এখানে রেজিস্ট্যান্স আসবে ইনফাইনাইট। ঠিক আছে, রেজিস্ট্যান্স এইটা ধর 10 ওহম, ঠিক আছে, এটা ধর 20 মিলি হেনরি, ঠিক আছে, আর এখানে ক্যাপাসিটর আছে সি। এই মিলি হেনরির কোনো রেজিস্ট্যান্স হয় না। ধরে নে মানে ইন্ডাক্টরটা ধরে নে খুব সুন্দর তার দিয়ে তৈরি, যার রেজিস্ট্যান্স খুব কম, খুব কম, মানে জিরোর কাছাকাছি রেজিস্ট্যান্স। আর এর রেজিস্ট্যান্স 10 ওহম, তাহলে 0 + 10, তার সাথে যোগ হচ্ছে ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। তাহলে এইগুলো যোগ করলে কত উত্তর হচ্ছে? ইনফিনিটি হচ্ছে না? বুঝতে পারলি কিনা বল এবার? হ্যাঁ স্যার বুঝেছি। হুম, বেশ, তাহলে হয়ে গেল, এটা বুঝেছি যখন। ঢুকে যাচ্ছে পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে, কোথায় গেল এটা, এই কার্বন রেজিস্টার। হ্যাঁ, এই রিং, এইটা সবাই ভুল করেছে, ঠিক করে, ঠিক কেউই করেনি। রিং অফ কালার রেড, গ্রিন, অরেঞ্জ, এটা সবচেয়ে মারাত্মক ভুল করেছে কে? বেশ একটা ওই কে করেছে ভুলটা, ওই কাউন্ট করতে গিয়ে ভুল করেছে। রেড কি হবে? ব্ল্যাক, ব্রাউন, রেড, 0 1 2, তাহলে রেডের জন্য 2 তো নাকি, তাই তো? পি হ্যাঁ ডি স্যার। রয় অফ গ্রেট, মানে গ্রিনের জন্য হবে 4, তাই তো? ইন্টু 10⁻⁴ কি হবে? অরেঞ্জ, বি বি আর ও, অরেঞ্জ, অরেঞ্জ মানে 10⁻³ 10⁻³ হলো। এত পর্যন্ত ঠিক আছে। এরপর প্লাস মাইনাস আসবে। এবার কি আছে? সিলভার, সিলভার মানে টলারেন্স অফ 10%। 10% অফ হোয়াট? 10% কার 10%? এই গোটা রেজিস্ট্যান্সটা 10%। 25%। এই গোটা
24,000 এর 10%, ঠিক আছে? বুঝতে পারছো? পাঁচ হ্যাঁ বল। গ্রিনটা 5 হবে না? হুম, হ্যাঁ স্যার 25 হবে তো। হ্যাঁ স্যার 5 ও হবে তো। হ্যাঁ, 5 5 হ্যাঁ সরি। তাই হবে। হ্যাঁ আমি ভুল গুনেছি, এটা 5 হবে। বেশ 5, ঠিক আছে। এবার তাহলে এই 25,000-এর 10% তো, তাই না? বুঝতে পারছিস? এইটা রেজিস্ট্যান্স হবে, এইটা। এইটা একজনকে দেখলাম ঠিক লিখেছে, একজন ঠিক লিখেছে দেখলাম এটা। বোধহয় মেধা দিদি মনে হয় ঠিক লিখেছে, তাই না? মেধা দিদি ঠিক করেছিস তো? হ্যাঁ স্যার আমি করেছি এটা। হ্যাঁ এটা ঠিক করেছি, মেধা দিদি ঠিক করেছে, বাকিরা কেউই কিন্তু এটা করেনি। বাকি সব 10 ± 10% লিখেছে, আর 10% অফ হোয়াট? ওই রেজিস্ট্যান্সের 10% ভ্যারি করতে পারে, ঠিক আছে? বোঝা গেছে? বেশ, তাহলে এগোচ্ছি। এই হ্যাঁ ছোট ছোট ভুলগুলো করলে হবে না, এই ছোট কিন্তু ভুলগুলো এটাতে যদি অ্যান্সারটা কি হবে? এইটা অ্যান্সার হবে, এই যে এইটাই অ্যান্সার হবে তো। স্যার আপনি হ্যাঁ আমাকে বল, শুধুমাত্র আবার বল। শুধুমাত্র কি করব বুঝতে তো পারলাম না, আবার বল। তো তাহলে আপনি 1 নম্বর কেন পেয়েছেন? এটা কত নম্বর ছিল, কত নম্বর? 1 নম্বরই তো ছিল। ও না, 2 নম্বর ছিল, স্যার তাই তো। ও হ্যাঁ, কার কার 2 নম্বর, কার আরেক নম্বর কে কে পাবে? মেধা দিদি পাবে তাই তো, না দিদি দিদি পাবে? স্যার আমি দুজনাই পাবো। দুজনেই পাবি? স্যার আমি পাবো। কিন্তু নম্বর তো বেরিয়ে যাচ্ছে রে। তাহলে বেড়ে বুড়ে 11 হলো, যাক। আর ওর কত হলো? 16 17 হলো নাকি? স্যার 18 হয়ে গেল। 18। 18 হয়ে গেল, মেধা দিদির নম্বর বেড়ে যাচ্ছে, সর্বনাশ করেছে। এই মেধা দিদির নম্বর 18 হয়ে গেছে, ঠিক আছে। বেশ। স্যার বলছি ওটা কি 25 × 10⁻³ ± 10% শুধু লিখলে হবে নাকি আবার 2500 × 10% লিখতে হবে? ± 10% লিখলে তো মানে হচ্ছে না কিছু, কোনো মিনিং হচ্ছে কি? 10% অফ হোয়াট? কার 10%? প্লাস মাইনাস কার 10%? তুমি না হুম, লিখলে কি করে মানে দাঁড়ায় বলো? আচ্ছা ঠিক আছে। তাই না? এটা স্বাভাবিক ব্যাপার, এটা লিখতে হবে না। কার 10%, সেই জন্য লিখতে হবে, এটা লিখতেই হবে। ওকে। আচ্ছা, ডিডিউস অ্যান এক্সপ্রেশন অফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড, এটা সবাই মোটামুটি ঠিক করেছে, এটা নিয়ে বলার কিছু নেই, ইজি আছে। তবে একজন ভুল করেছে, কে কে যেন ভুল করেছে বলো? সূর্য ভুল করেছিস নাকি? হ্যাঁ, না স্যার, কে বেশ ভুল করলো বললাম? সূর্য আমি না মইনা? মইনা, কোনো মইনা ভুল ঠিক না, তবে ওরকম ওরকম করবি না, ওটা এরিয়া, ওর যেমন আছে সেরকমই করা ভালো। আর না, আর একটা খুব ঘোরতর মিস্টেক করেছে এটা করতে গিয়ে। কে করেছে বলতে? কার্ডটা ভয়ানক ভাবে কেটে দিয়েছি আমি। স্যার কার্ড, আপনি আমাকেও নাম্বারটা নেন। স্যার আমারটা কেটে দিয়েছেন। ও তোরা রেগে যাচ্ছিস কেন? নম্বর কার্ড নিয়ে এমন করছিস মনে হচ্ছে। স্যার মিউ এন। দাঁড়া, এটা কার খাতা? ওরই তো খাতা মনে হচ্ছে, দাঁড়া। ঝামেলা করছে মেয়েগুলো বড্ড। কি করলাম দাঁড়া তো, দেখি তো কি করেছে। এটা কার খাতা? মেরা দিদি না দিদি দিদির? মেধা দিদি। স্যার আমার খাতা। তো দুধ খাতা, আমার খাতা? আমি কি কাউকে, আমি তো গলা বুঝতে পারছি না, গুলিয়ে ফেলেছি গলাগুলো। স্যার মেধা আমার দিদি। খাতা মানে মেরা দিদিও, হ্যাঁ মেরা দিদি। কি হয়েছে বল, ঝামেলা করছিস কেন? কি করেছিস? এর ভুলভাল করেছিস মেধা তুই? দিদি বলছি। হ্যাঁ বল, কোথায় কি করেছিস বল, দাঁড়া। হ্যাঁ দেখ, এই যে কি করেছিস, এটা আই আই কেটে ফেলে দিয়ে কি করেছিস? কিছুই তো নেই এখানে আর। স্যার স্যার এখানে কি, এখানে কি হলো এটা? আর তো এল ফেল কোথায় গেল? এটা উত্তর হবে μ0 n² a/l। সে এল কই তলায়? স্যার এন ইকুয়ালস টু স্মল এন বাই এল। ওখানে ওটা ওখানে বসিয়ে দিয়েছি। কি যে করেছে, দাঁড়া দেখি। এই জায়গাটায় আগে মিউ নট ইন্টু ক্যাপিটাল এন ইন্টু আই ইন্টু এ আছে। এখানটায় দেখুন এই এন স্মল এন বাই এল ইকুয়ালস টু এন, তাহলে ওই ওই এন স্কোয়ারের জায়গায় স্মল এন স্কোয়ার বাই এল দিয়ে দিয়েছি। এটা কোথায় স্মল এন? এটা তো ভালো দেখতে একটা বড় সড়ো এন লিখেছিস দেখছি। হ্যাঁ স্যার ওটা ওটা ক্যাপিটাল এন, তার আগেরটা দেখুন। তার আগেরটা স্মল এন, এইটা? হ্যাঁ স্যার ওটাকে দিয়ে ওটাকে রিপ্লেস করেছি বাবা, লাস্টের যে। এই বড় হাতে এই ক্যাপিটাল এনটাকে নম্বর অফ ইউনিট পার ইউনিট লেন্থ ধরেছিস নাকি? হ্যাঁ স্যার ওই যে ওপরে ওখানে লিখে দিয়েছি।
মিউ জিরো এন আই করেছিস, তারপরে এন এর জায়গায় এন বাই এল করেছিস। আচ্ছা বেশ। তারপরে বি মিউ জিরো, হ্যাঁ, এন বাই এল করেছিস। বাবা রে, এটা তো করেছিস, এটা তো কেউ কখনো এভাবে করে না, এরকম করলে তো কেটেই দেবে মানুষ। ঠিকই আছে, কেটে দিয়েছিস, ঠিক করেছিস, কিন্তু কাটা কাটা গেছে, কাটা যাওয়াটা ঠিকই হয়েছে। আর এন হচ্ছে এই বড়, এই ক্যাপিটাল এন দিয়ে টোটাল নাম্বার অফ ওয়াইন্ডিং বোঝানো হয়, আর স্মল এন দিয়ে নাম্বার অফ ওয়াইন্ডিং পার ইউনিট লেন্থ বোঝানো হয়। ঠিক আছে, এবার তুই যখনই ওয়েল নোন ফর্মুলাটা লিখবি না, এইটা যখনই তুই লিখবি না, মিউ নট মিউ এন স্কোয়ার এ বাই এল, এই ফর্মুলাটা লিখবি না, লিখলেই তো লোকে কেটে দেবে। যেখানে আমি এখানে এল খুঁজছি, দেখলাম এখানে এলটা কেটে দিয়েছি, এন না নেই, আই আই কেটে এন কেটে দিয়েছে, আর এনটা সাধারণত টোটাল নাম্বার অফ পাইন্ডিং ধরা হয়। ওকে, তো এইখানে তুমি একটা কায়দা করে রেখে দিয়েছো, মেঘের আড়ালে লিখে রেখেছো এই নাম্বার অফ ওয়াইন্ডিংস পার ইউনিট লেন্থ। এখন এখন খুঁটিয়ে দেখলে মনে হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু স্যারদের কোনো দায় পড়েনি খুঁটিয়ে দেখার, তোমার দায় পড়েছে তুমি এমন ভাবে লিখবে যাতে স্যাররা ভুল না বোঝে। বোঝা যাচ্ছে? এইটা করলে কিন্তু কেটেই দেবে তোকে। তুই দেখ, কোনো বইতে এখানে করা থাকে না সাধারণত। যেটা যে যেটা যে ভেরিয়েবল গুলো ইউজ করা হয় সেই ভেরিয়েবল গুলোই সাধারণত ইউজ করবি, তাহলে কনফিউশন আসবে না। এটা ঠিক আছে, রাইট, এটা একদম রাইট হবে। ঠিক আছে, কিন্তু তুই করেছিস এমন ভাবে, বুঝতে ভুল হয়েছে আমার, কিন্তু এর জন্য মার্কস তোকে আমি দেবো না, কারণ তুই অপরাধী করেছিস এটা। চলো নেক্সট যাচ্ছি। হোয়াট ইজ স্যার সাইক্লোট্রন? সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির হোয়াট ইজ স্যার কাকে সাইক্লোট্রন বলে ফ্রিকোয়েন্সি? রাইট কিভাবে ডাউন লিখবো? ইটস এক্সপ্রেশন। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, রাইট ডাউন এক্সপ্রেশন। বল কার কি অসুবিধা, এটা নিয়ে কারো ঘোরতর অবজেকশন আছে? সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কেটে দিয়েছি কারো আমি? তাহলে এটা একটু বুঝিয়ে স্যার দেন। কিভাবে লিখবো? আচ্ছা, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি লিখতে গেলে তোকে হোয়াট ইজ সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বললে সাইক্লোট্রন ব্যাপারটাকে টেনে আনতে হবে আর কি লেখার মধ্যে, নাইলে হবে না। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি মানে সাইক্লোট্রন যন্ত্রে একটা, যে সাইক্লোট্রন যন্ত্রটা ওয়ার্কিং মোডে আছে, সেই সাইক্লোট্রন ওয়ার্কিং মোডে থাকা সাইক্লোট্রন যন্ত্রে কোনো চার্জ চার্জ পার্টিকেল যে ফ্রিকোয়েন্সিতে ঘুরছে সেইটাই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এটা যদি কেউ লেখে তাহলে মোটামুটি ফুল মার্কসই দেওয়া হবে। মানে এটা লিখেছে, মানে বোধহয় এই লিখেছে, বোধহয় দিতিতে না মেধাদিদিকে এটা লিখেছে, যে সাইক্লোট্রন যন্ত্রে চার্জ পার্টিকেলটা যদি সাইক্লোট্রনের স্টেডি ভাবে যে ফ্রিকোয়েন্সিতে ঘুরছে সেটা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ওকে, এবার এইটাকে আমি বলছি এইভাবে লিখতে, তাহলে একটু এলাবোরেট লেখা ভালো। এটা তোকে বলতে হবে সাইক্লোট্রন, একটা জিনিস বুঝতে হবে যে এই যে সাইক্লোট্রনের ডি গুলো আছে না, এই সাইক্লোট্রনের ডিটা, সাইক্লোট্রনের ডিতে না এরকম একটা এসি সোর্স কানেক্ট করা থাকে বাইরে থেকে, আর সাইক্লোট্রনের মধ্যে এখানে চার্জ পার্টিকেল ছেড়ে দেওয়া থাকে, যে চার্জ পার্টিকেলটা এসি সোর্সটা যেই ধর এটা পজিটিভ নেগেটিভ হলো, চার্জ পার্টিকেল এখান থেকে ঘুরে এখানে, আবার এটা পজিটিভ নেগেটিভ হলো, চার্জ পার্টিকেল ঘুরে আবার এখানে চলে এলো, এইভাবে এটা পজিটিভ নেগেটিভ, আর এই সেই তালে তালে এই চার্জ পার্টিকেলটা ঘুরতে থাকে। অর্থাৎ এইখানে পজিটিভ নেগেটিভ হওয়ার যে প্যাটার্ন, ঠিক আছে, এখানেও সেই এইখান থেকে এখানে আসবে এবং এখানে যাবে, আবার এখান থেকে এখানে, এই 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 এর এর যে ফ্রিকোয়েন্সি, আর এই যত তাড়াতাড়ি পজিটিভ নেগেটিভ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, মানে এই ডি গুলোতে, সাইক্লোট্রন যন্ত্রের ডি গুলোতে যে অল্টারনেটিং সোর্সটা কানেক্টেড আছে তার ফ্রিকোয়েন্সি, আর সাইক্লোট্রনের যে ঘুরছে, যে চার্জ পার্টিকেলটা ঘুরছে তার ফ্রিকোয়েন্সি, এই দুটো ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করবে তখন সাইক্লোট্রন যন্ত্রে ওই চার্জ পার্টিকেলটার একটা স্টেডি সার্কুলার ফ্লো হবে, একটা ফ্লো হবে, যে ফ্লোটা স্টেডি থাকবে, মানে ফল করবে না। এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এইটা এইভাবে লেখা উচিত। বোঝা গেছে? প্রথমে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কি বললে এলাবোরেটলি লিখতে হবে গুছিয়ে। এবার সাইক্লোট্রন বলে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের দুটো ডি আছে, সেই ডিতে এক্সটার্নাল এসি সোর্স কানেক্ট থাকে এবং চার্জ পার্টিকেলও ঘুরতে থাকে। এখানে চার্জ পার্টিকেলের ঘোরার ফ্রিকোয়েন্সি আর এসি সোর্সের ফ্রিকোয়েন্সি এই দুটো সেম হলে চার্জ পার্টিকেলটা ঠিক মতো ঘুরতে পারে। এটা লেখার পর লিখতে হবে এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এটা লিখলেই হবে। ওকে, এটা কি কারো আমি কেটে দিয়েছি? কারো কারো বোধহয় কেটেছি। হ্যাঁ স্যার। সূর্য কেটে দিয়েছি তোরটা? হ্যাঁ স্যার আমার। দেখি কি কি লিখেছি, দেখা হ্যাঁ দরকার, স্যার। ভুলটা ওটা দেখা দরকার, কিরকম ভাবে ভুল হচ্ছে। সূর্যা,
আই থিঙ্ক এই যে সূর্যর লেখাটা এটা, তাই তো? এটা সূর্যর লেখা শুরু হচ্ছে এখান থেকে। সূর্যর লেখা শুরু হচ্ছে সূর্য, এই দেখো সূর্য ওই কিউ বাই 24 তুই ভুল করেছিলিস। সর্বনাশ সর্বনাশ। কোথায় গেল রে? আগেরটা ছিল, আর এটা এটা ছিল, এর আগেরটা। এটা না? হ্যাঁ হ্যাঁ, এই তো। যে ফ্রিকোয়েন্সিতে একটি চার্জযুক্ত কণা একটি স্থির চৌম্বক ক্ষেত্রের মধ্যে বৃত্তাকার পথে আবর্তিত হয় তাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে। দেখ এখানে টেকনিক্যাল ভুল দেখবি তুই, তোকে খুঁজে বার করে দিচ্ছি। একটু একটু এদিক ওদিক করলে লেখাটা ঠিক হয়ে যেত। দেখ কেন টেকনিক্যাল ভুল হচ্ছে লেখাতে। দেখ দেখ এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু সূর্য, এই ভুলগুলো নিয়ে অ্যানালিসিস যখন করা হয় না, একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু উঠে আসে। ভালো করে লক্ষ্য করবি কি লিখছে ও। লিখছে যে লিখছে যে যে ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে ফ্রিকোয়েন্সি লিখলে অসুবিধা নেই, একটি চার্জযুক্ত কণা একটি স্থির চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে আবর্তিত হয় তাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে। মানে ও বলতে চাইছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকলো, সেই ম্যাগনেটিক ফিল্ড যেমন থাকে, ধর এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল এইভাবে ঘুরছে, যে ফ্রিকোয়েন্সিতে ঘুরবে সেটা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এটা কি ঠিক হলো? সাইক্লোট্রন যন্ত্রটা কোথায়? এটা তো আমি অন্য, এটা তো আমি যে কোনো জায়গাতেই ঘোরাতে পারি। তার সাইক্লোট্রন যন্ত্র নিলামই না, আমি ল্যাবে একটা এরকম একটা জিনিস তৈরি করে, একটা ল্যাবে একটা বক্স করে সেখানে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে একটা চার্জ পার্টিকেল ঘোরাচ্ছি বনবন অবস্থা, তাহলে সেটা কি সাইক্লোট্রন? সাইক্লোট্রন না তো, না। এবার এই 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 অ্যান্সারটাই ঠিক হয়ে যেত যদি এখানে ছোট্ট করে একটু লিখে দিত যে সাইক্লোট্রন যন্ত্রে যে ফ্রিকোয়েন্সিতে, এখানে যদি কেউ লিখে দিত সাইক্লোট্রন যন্ত্রে যে ফ্রিকোয়েন্সিতে একটা চার্জ যুক্ত, এইবার একটা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে। ঠিক আছে সূর্য, বোঝা যাচ্ছে কি বলছি? Yes. ক্লিয়ার? মানে খাতা দেখা হচ্ছে রীতিমতো উকিলের মতো খাতা দেখা হবে, একটু বেচাল করেছে কি নম্বর কেটে দেওয়া হবে। কারণ আমাকে তো একটা স্টুডেন্ট যে সাইক্লোট্রন যন্ত্রে লিখবে আর একটা স্টুডেন্ট যেটা সাইক্লোট্রন কথাটা লিখছে না, তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে তো। তাকে তা নাহলে সে তো ডিপ্রাইভ হচ্ছে, যে ও ঠিক লিখেও একই নম্বর পেয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? মানে এইভাবে খাতা চেক করা হয় খুব খুঁটিয়ে। তুমি যদি সাইক্লোট্রন যন্ত্রে লেখো তাহলে লজিক মিলে যাচ্ছে, তাহলে রাইট, এটাই লিখেছে মেধাতিথি, এটাই লিখেছে সাইক্লোট্রন যন্ত্রে, অত শত বুঝে কাজ নেই। বা সাইক্লোট্রন যন্ত্রে একটা চার্জ পার্টিকেল যে ফ্রিকোয়েন্সিতে ঘোরে সেটাই হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তো আমি আরেকটু সচেতন হয়ে লিখতে বলছি, আমি বলছি সাইক্লোট্রন যন্ত্র ব্যাপারটা একটু হালকা বলে দাও। যে সাইক্লোট্রন যন্ত্রের দুটো ডি এর মধ্যে যে এক্সটার্নাল এসি সোর্স থাকে তার ফ্রিকোয়েন্সি আর সাইক্লোট্রন যন্ত্রে যে চার্জ পার্টিকেলটা ঘুরছে তার ফ্রিকোয়েন্সি যখন সেম হবে তখন সাইক্লোট্রন যন্ত্র কাজ করবে। আর এই ফ্রিকোয়েন্সিটাকে বলছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এইভাবে লেখো, তাহলে কোনো সমস্যা হবে না, কেউ নম্বর কাটার কোনো স্কোপ পাবে না। ক্লিয়ার? তাই তো? বোঝা গেছে? Yes, yes. ফিরে যাচ্ছি, কোশ্চেনে ফিরে যাচ্ছি। ডিডিউস এক্সপেরিমেন্ট, আচ্ছা ডিডিউসার এক্সপ্রেশন অফ ইনডিউসড, এটা হয়ে গেছে, এটা ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখছি, ইন এ সার্টেন রিজিয়ন অফ স্পেস ইলেকট্রিক ফিল্ড অ্যালং জেড ডিরেকশন throughout the magnitude of electric field is however not constant but increase uniformly along the positive z direction at the rate 10 to the power 5 Newton per coulomb per meter। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে আছে ভালো করে দেখ, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি এবং সে কিভাবে ভ্যারি করছে 10⁵ নিউটন পার কুলম পার মিটার, প্রতি মিটারে এইভাবে ভ্যারি, মানে 1 মিটার করে যদি যায় জেড ডিরেকশন 1 মিটার করে যদি যেতে থাকিস তাহলে এইভাবে ভ্যারি করবে। জেড 1 হলে 1, জেড 2 হলে এখানে 2 দিয়ে গুণ হবে, জেড বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে, এই দেখ এই এক্সপ্রেশনটা লিখলে আমরা ঠিক লিখ, এটা বুঝতে পারলি কিনা বল। ওখানে একটা জেড হবে, কারণ জেড ডিরেকশনে পার মিটারে চেঞ্জ হচ্ছে, তাহলে তো অবশ্যই একটা জেড থাকবে এখানে, হ্যাঁ কি না? থাকবে? বুঝতে পারছিস মৈনাক, মেধাতিথি, দিতিথি, দীপ, বোঝা যাচ্ছে কি বলছি? হুম।
বেশ, অনিলাভ বুঝেছিস? কি রে, বেরিয়ে যাচ্ছে বারবার রে। দিতি দি মনে হয় রে, দিতি দি বোধহয় গন্ডগোল পাকাচ্ছে। মেধা দিদি বুঝিয়ে দিস, ও বেরিয়ে গেল। এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এইবারে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, এই ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো আমি ডাইপোল রাখি, তাহলে ডাইপোলের উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে? সেই ফোর্সের ফর্মুলা কি? এফ ইজিক্যাল টু, বলো, ডাইপোল মোমেন্ট পি ইন্টু ডিই ডিজেড, মনে পড়ছে? বা ডিই ডিএক্স। এই ফর্মুলা মনে পড়ছে কি পড়ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে পি এর সাথে পি কত বলেই দিয়েছে তোমাকে, পি কত বলেই দিয়েছে। পি কোথায় গেল? In certain region of field, the z direction throughout the magnetic of electric field, however, not constant at the rate of এত per meter what, এইটা বলে দিয়েছে। এইটার সাথে এটা গুণ করলে ডাইরেক্ট চলে আসছে, তাই না? ডি ডিজিট করলে তো তোমার চলে আসছে, ডি ডিজিট করা মানে এটা অ্যান্সার আসছে 10⁵, আর তার সাথে পি গুণ করে দাও 10⁻⁷, বাস অ্যান্সার হয়ে গেল। 10⁻²। সেটা আমি এরকম করে করিনি, মানে ওই এক্সপ্রেশনটা অন্য লিখে দেবো, উত্তর এটাই ছিল, কিন্তু কেটে দিয়েছে, অন্য কিছু তাহলে হবে। একটু চেক করতে হবে তাহলে, দেখি। আচ্ছা, নেগেটিভ জেড ডিরেকশন। আচ্ছা দেখি তো কি এটা, অনিলাভ বললে তো নাকি দীপ বলি? না, দীপ বললো, দীপ। স্যার এর আগের একটা মাইনাস হবে না? হ্যাঁ, কি নেগেটিভ বলছিস? জেড ডাইরেকশন, স্যার এর আগে একটা মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ডিরেকশন, হ্যাঁ ঠিক আছে, মাইনাস হবে একটা, নেগেটিভ ডিরেকশন আছে, ঠিক। এট দ্য রেট অফ, এট দ্য রেট অফ এত পার মিটার। পজিটিভ না, পজিটিভ জেড ডিরেকশন লেখা তো। হ্যাঁ, ওই দুটো গুণ করলে কেন মাইনাস কেন হবে? টি ডিজেড, দাঁড়া দেখি অনিলাভ কি, ইয়ে কি, দীপ কি বলছে দেখিনি একটু। দীপের এটা ছিল না কথা। দীপের হাতের লেখাটা বেশ ভালো, সুন্দর। এই দীপ, না দীপ, হ্যাঁ রে দীপ, তুই এটা কি করেছিস? হ্যাঁ স্যার, এটা 0.2 ওয়ান হবে থেকে তোরে। কাউন্ট, তুই 36 কিলো করলি দীপ? হ্যাঁ, ওয়ান থেকে কাউন্ট করবে। সর্বনাশ সর্বনাশ। এইটা না, ও হ্যাঁ, এটা ঠিকই করেছিস। নেট ফোর্স হচ্ছে এফ, এইখানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি ভুল লেখা হয়ে গেছে। দীপ যে লিখছে না কথাটা, ওইটাই এই এক্সপ্রেশন কথা, এই যে ফর্মুলাটা ভুল লেখা, এই ফর্মুলাটা ভুল লিখছো তুমি, এই দিস ফর্মুলা, এটা ফর্মুলা না ফোর্সের, ঠিক আছে? ফোর্সের ফর্মুলা নয়। ঠিক আছে, ঠিক অ্যান্সার ঠিক আছে, কিন্তু তোমার ফর্মুলা ভুল, ভুল লিখেছো, ফর্মুলাটা ভুল লিখেছো, তার জন্য কিন্তু নম্বর দেওয়া হলো না। ওকে, আর টর্কটা কি করে পাবো? আর টর্কটা জিরোই হবে। টর্কটা ক্রস করলে তো জিরো, যেহেতু একই ডিরেকশন আছে, ক্রস করলে জিরো হবে। পি ক্রস পি, ঠিক আছে, পি ক্রসই তোর জিরোই হবে, একই ডিরেকশন আছে তো, বুঝতে পারছিস? টর্ক, টর্ক মানে কি? টর্ক মানে সার্কুলার বল, প্লাস ট্রান্সফার মোশন হবে না? টর্ক মানে তো এটা তো, পি ক্রসই তো। হুম, এবার পিও যেদিকে, ইও তো সেদিকে, মানে প্যারালাল, পি আর ই প্যারালাল আছে, তাই তো? তাহলে টর্ক জিরো হবে, অসুবিধা নেই তো টর্ক নেই। আচ্ছা। বেশ, সেই অঙ্কটা আমারটা এবার দেখুন। সূর্য, সূর্য বললি তো? হ্যাঁ স্যার। তাই কেন রে, বুঝতে পারছি না তো। এর আগেরটা
তা কোশ্চেনটা গেল বলতে গেলি এটা তো এর আগেরটা, এর আগেরটা। দাঁড়া তোর ছবিগুলো বার করি, এটা তো না? হ্যাঁ এটাই হ্যাঁ তো। সেট। হ্যাঁ তুইও তো তাই তো করেছিস দেখতে পাচ্ছি। ঠিকই তো করে, এটা কেটে দিয়েছি নাকি তোরটা? তো ঠিকই হয়েছে দেখতে পাচ্ছি। এটা কি করছিস? ডেল্টা পি ইন্টু ডেল্টা ই কেন লিখছি? পি ইন্টু ডি ডিএক্স তো ওটা লিখছিস না কেন বলতো? ঠিকই করছিস, এটা কোথাও কোনো বই থেকে এভাবে পড়েছে? সূর্য, এই যে তোরা যে লিখছিস হ্যাঁ এই স্যার কথাটা, লিখেছি এবার। এই যে এটা লিখছিস তো, আমি এখন খেয়াল করছি, আমি ফর্মুলাটা আমি এইখানটা দেখেই আমি কেটে দিয়েছি, বুঝতে পারছো? এই জায়গাটা দেখেই আমি আর এগোইনি, মানে এটা ফর্মুলার ভুল ফর্মুলা তো পি ইন্টু ডি ডিএক্স। আমার প্রশ্ন হচ্ছে এই যে লিখেছিস এটা কোথা থেকে লিখেছিস? এরকম কোথাও কি লেখা আছে কোনো বইতে? স্যার রেট, স্যার হ্যাঁ রেট বলেছে না। আচ্ছা, রেট বলেছে বলে এটা ডেল্টা ই করে দিয়েছিস। এটা হয়েছে কিন্তু, ঠিক আছে, এটা হয়েছে। এ ফিজিক্যাল তোর ডেলিও মনে লেখা রাখবে, যাবে। ডি ডিএক্স লিখতে হবে, ডি ডিজেড এইটা না লিখে, এইটা ফর্মুলাটা ছিল, এটা ফর্মুলা, ঠিক আছে। এটা এইভাবে লিখলেই আমি আর কাটতাম না, মানে আমার এই চোখটা এখানে চোখটা পড়ে গেছে, আমি কেটে দিয়েছি, আর দেখিনি তো এইসব আমি দেখিনি, বুঝতে পারলি? চোখ ওখানে পড়েছে আমি কেটে দিয়েছি, কারণ ওটা ফর্মুলা ভুল হয়েছে, তারপর কি করে ঠিক হবে অঙ্কটা আমি এই তারপর দেখছি যে হ্যাঁ অ্যান্সার মিলে গেছে। তো যাই হোক, এটা না করাই ভালো, এইটা ফর্মুলা ঠিকঠাক ফর্মুলা লেখা উচিত। এটা ভুল এরকম আমি যে খাতা দেখবে সেও একটা মানুষ, সে এত দেখবে যে প্রচন্ড তাড়াহুড়ো থাকে খাতা দেখার, তার ভয়ানক তার, আমি তো তাও দেখেছি, কিন্তু সে তো আরো তাড়াহুড়ো করে খাতা দেখবে। তাই এই জন্য মানে মিস্টেক, মানে নিরীহ ছাত্রছাত্রী অনেকে ঠিক লিখে নম্বর কম পেয়ে যায়, একটু মাথায় রাখবি তাহলেই হবে। ওকে ঠিক আছে, এটা হয়েছে, অঙ্কটা অ্যান্সার মিলেছে, ঠিক আছে সূর্য। হ্যাঁ, স্যার দ্বিমেরুটা মাইনাস হবে তো? দ্বিমেরুটা মাইনাস হবে বলতে কি বলছিস বলতে কি একবার ফরওয়ার্ড, কি বলতে চাইছিস? পি পি এর ডিরেকশনটা অ্যাট দ্য রেট, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোমেন্ট ইকুয়াল টু এত ইন দ্য, হ্যাঁ 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 মাইনাস হবে, ঠিক ঠিক ঠিক, এবার বুঝেছি, হ্যাঁ এটা মাইনাস হবে, ঠিক ঠিক আছে ঠিক আছে, নেগেটিভ যে ডিরেকশন আছে মাইনাস হবে, ঠিক আছে, হবে মাইনাসই হবে। ওকে চলো পরেরটা যাচ্ছি তাহলে। Parallel plate capacitor charged by battery. Now battery is disconnected and slab of dielectric constant K is inserted between the parallel plate. What will be the change in charge capacity potential difference? এই কোশ্চেনটা পরীক্ষা বহুবার, এরকম কোশ্চেন, এই কোশ্চেনটা না, মানে এরকম কোশ্চেন বহুবার দিয়েছে পরীক্ষায়। এখানে এটা কোনটা মানে আসলে বলেছে? এখানে অনেকে একটা ভুল করেছে, আমি 2 মিনিট দাঁড়া তো, ওষুধটা খেয়ে আসি। কোথায় গেল? হুম এইটা,
এই অঙ্কটা, এইটা কোশ্চেনটা ডিসকাস করছি। তাহলে কি হয়েছে দেখ। এটা কি রে ভাই, সাদা লম্বা কি এটা? ও এইটা, তাই ভাবছি। ভালো করে দেখে নি কোশ্চেনটা। ক্যাপাসিটারের প্লেট আছে, ঠিক আছে? এই প্লেটটাকে তুই চার্জ করেছিস, ব্যাটারি দিয়ে চার্জ করেছিস, ব্যাটারি দিয়ে চার্জ করে নিয়েছিস। তো ব্যাটারি দিয়ে চার্জ যখন করে নিবি তুই, তুই দেখ, এখন ব্যাটারি দিয়ে চার্জ করার পর ব্যাটারিটা খুলে নেবে। তোর প্রশ্নটা এটাই, ব্যাটারি চার্জ করার ব্যাটারি খুলে নেবে। ব্যাটারি খুলে নিল, তাহলে চার্জ যা জমে গেল। এবার এবার কোনোভাবেই চার্জ আসার আর কোনো জো নেই ব্যাটারিতে। চার্জ যেহেতু ব্যাটারিটাই নেই, তাহলে চার্জ যাবেই বা কোথায় আর আসবেই বা কোথেকে? অর্থাৎ চার্জ বাড়ারও কোনো স্কোপ নেই, চার্জ কমারও কোনো স্কোপ নেই। ঠিক আছে, এটুকু ঠিক বুঝলি কিনা বল আগে। এটাকে আমি ব্যাটারি দিয়ে এইভাবে সুইচ অন করে আমি চার্জ করলাম, টুক চার্জ করলাম, করলাম তো, করার পরে সুইচটাকে অফ করে দিলাম, সুইচটাকে অফ করে দিলাম। সুইচ যদি অফ থাকে আমার, সুইচ যদি অফ থাকে, তাহলে কোনোভাবেই আর চার্জ ক্যাপাসিটার প্লেটে জমতেও পারবে না, বা ক্যাপাসিটার প্লেট থেকে ঘুরে এসে ব্যাটারিতে ঢুকতেও পারবে না, কারণ রাস্তাটা কেটে দিয়েছে। এই কথাটা ক্লিয়ার হলো মেধা দিদি? হ্যাঁ। এরপরে যখন আমি এইখানে একটা স্ল্যাবকে এইভাবে ঢুকিয়ে নেব, স্ল্যাব ঢোকালে ক্যাপাসিটি বেড়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ক্যাপাসিটি বাড়বে, কিচ্ছু করার নেই, ক্যাপাসিটি বাড়বে। ক্যাপাসিটি বাড়লে চার্জ আরো নেওয়ার ক্ষমতা বাড়বে। কিন্তু চার্জ নেওয়ার ক্ষমতা বাড়লে হবেটা কি? চার্জ তো আর আসবে না কোথা থেকে, মানে ব্যাটারি থেকে। ব্যাটারি তো ডিসকানেক্টেড, চার্জ আসার কোনো স্কোপ নেই। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটি বেড়ে যাওয়া মানে এখন আরো চার্জ খাবে, অর্থাৎ পোটেনশিয়ালটা কমে যাবে। বা যদি ফর্মুলাতেই আমি বুঝতে চাই, কিউ ইজিক্যাল টু সিভি, ভি ইজিক্যাল টু সবাই জানে কিউ বাই সি। এখন যদি কারো ক্যাপাসিটি রাইজ করে যায়, মানে স্ল্যাব ঢোকানো ক্যাপাসিটি রাইজ করে গেল, তাহলে ক্যাপাসিটি রাইজ করার ভোল্টেজটা ফল করলো। ঠিক আছে, তাহলে চার্জ কি হবে? চার্জের কিছু পরিবর্তন হবে না, নো চেঞ্জ, যেহেতু ব্যাটারি ডিসকানেক্টেড হয়ে গেছে। ক্যাপাসিটি রাইজ করবে, যেহেতু ইনসার্টেড আমি ডাইলেকট্রিক ইনসার্ট করেছি, ক্যাপাসিটি রাইজ করবে। ক্যাপাসিটি রাইজ করা মানেই ভোল্টেজ ডিক্রিজ করে যাবে। বোঝা গেছে? বুঝলি? যদি বলতো এনার্জির কি হবে, তাহলে এনার্জি ফর্মুলা ইউজ করতাম। এনার্জি ফর্মুলা কি? কিউ স্কোয়ার বাই টু সি। ঠিক আছে, কিউ স্কোয়ার বাই টু সি, যেহেতু ক্যাপাসিটি রাইজ করে গেছে, তাহলে এনার্জিও ফল করবে। ওকে, বোঝা গেল? এই প্রশ্ন কিন্তু হায়ার সেকেন্ডারিতে বহুবার দিয়েছে। অনিলাভ এটা ভুল করে দিল কি করে? অনিলাভ এটা স্পেশালি তুই এটা করেছিস, কিন্তু ভুল করাটা উচিত হয়নি তোর। আপনার ওই চার্জ আর ওই পোটেনশিয়ালটা বোঝায় ক্যাপাসিটর। হ্যাঁ, তুই এটা ভুল করলে কি করে চলবে? ব্যাটারি তো ডিসকানেক্ট করে দিয়েছি আমি না। মানে এটা বুঝতে পারিনি, অন্য একটা করে দিবি। হ্যাঁ বল দীপ, কি বললি বল দীপ। এখন বুঝতে পেরেছিস দীপ? হুম, ওই অন্য একটা টুক করে দিয়েছিল, পুরো বুঝতে পারি। দীপও ভুল করেছে তার মানে। হয়েছে? এই প্রশ্ন কিন্তু দেবে, ধর এই প্রশ্নটাই দিয়ে দিল হায়ার সেকেন্ডারিতে, বলা যায় না। ক্যাপাসিটর থেকে এই প্রশ্ন বারবার এসছে ক্যাপাসিটর থেকে। হোয়াট ডু মিন বাই হিস্টেরিসিস, এই একটা কোশ্চেন, বাপরে বাপ লোকজন। হিস্টেরিসিস বলতে কি বোঝায়? mention necessary quality of mention necessary quality of an electromagnet in the light of magnetic retentivity and magnetic coercivity। দুটো নেসেসারি কোয়ালিটির কথা জানতে চেয়েছি, ম্যাগনেটিক রিটেন্টিভিটি আর ম্যাগনেটিক কোর্সিটির উপর বেস করে, মানে ইলেকট্রোম্যাগনেটের। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটের রিটেন্টিভিটি কোর্সিভিটি কি হওয়া উচিত সেটা জানতে চেয়েছি, আর কিছুই না। অনেকে রিটেন্টিভিটি কাকে বলে, কোশ্চেনটা একবার দেখুন। রিটেন্টিভিটি কাকে বলে, ম্যাগনেটিক কোর্সিভিটি কাকে বলে, এটা অনেকে অ্যান্সার জাস্ট লিখে দিয়েছো, এটা নয়। এবার হোয়াট ডু মিন বাই হিস্টেরিসিস, এবার কার উত্তরটা, দ্বীপের উত্তরটা দেবো, তাই তো? স্যার আমার উত্তরটা দেখুন। আচ্ছা, আমি আগে দ্বীপেরটা দেখি। দীপবাবু কি লিখেছে আমাদের। দ্বীপের বললাম রে, দ্বীপ 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 দ্বীপ, এটা নাকি?
তবে পরীক্ষা দিয়ে যখন খাতাটা পাঠাবি, উম, ঠিক আছে, ওই এরকম পাঠাতে হবে। ইমেজ ফরম্যাটে পাঠালে বেশ ভালো হয়, ইমেজ ফরম্যাটে পাঠাতে পারিস। পেরিয়ে গেল উপরে ছিল। উপরে পেরিয়ে গেল। হ্যাঁ, এই যে দেখছি, দেখি এটা নিচ্ছি আমি, এটা নিচ্ছি আমি, এটা দ্বীপের আনসার। দ্বীপের আনসার এটা। দেখো কাণ্ড, এই ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন তো? বুঝিয়ে দিচ্ছি, নো প্রবলেম। আর একটা কার্ড মেধাতিথি তোর নেবো, তাই তো? মেধাতিথি বললি হ্যাঁ, না দিতিথি বললি আবার? মেধাতিথি, মেধাতিথি, মেধাতিথি। মেধাতিথি এমনি দিয়েছে মেধাতিথি। মেধা বলেও একজন আছে, সে অবশ্য ফাইনের লোক। এই দিস ওয়ান, রাইট? হিস্টেরিসিস। দেখ আমাদের দুজনের খাতা কি হলো। হিস্টেরিসিস কে কি লিখছে, প্রথমে আমি এটা দেখি। কোন প্রক্রিয়া ইনপুটের সাপেক্ষে আউটপুটের পিছিয়ে পড়ার ঘটনাকে হিস্টেরিসিস বলে। এটা তো হয়ে গেল হিস্টেরিসিসের, এটা হয়ে গেল হিস্টেরিসিসের একটা ফিলোসফিক্যাল মানে আনসার। হিস্টেরিসিস কাকে বলে? কোন প্রক্রিয়া ইনপুট থেকে আউটপুটের পিছিয়ে পড়ার ঘটনা হিস্টেরিসিস বলে। এটা বলে ছেড়ে দিলে কেন হতে পারে? এটা হলো, এটা হয়ে গেল তোমার একটা ফিলোসফিক্যাল থট। তো এটা তো এর সাথে তোমার ফিজিক্সের কোশ্চেন, ফিজিক্সের কি থট সেটা বলতে হবে তো। ঠিক আছে, এটার জন্য তো এটা ঠিক কথাই লিখেছো, কিন্তু এটা তো না, তো সাহিত্যের কথা এইটা হয়ে গেল। মানে এই যে নিচের যে দুটো কোশ্চেন, চুম্বকের ক্ষেত্রে এমন পদার্থ ব্যবহার করা হওয়া উচিত যাদের নিম্ন ধারণ ক্ষমতা না, নিম্ন ধারণ ক্ষমতা দুটোই নিম্ন হতে হবে, সহনশীলতাটাও নিম্ন হতে হবে, দুটোই নিম্ন হতে হবে, তবেই হবে। ঠিক আছে, আমি বলছি, এবার এক্সপ্লেনেশন অবশ্যই করছি, তার আগে এবার একটু আমাদের এর খাতাটা দেখি, এ কি লিখেছে। এটা কি লিখেছে বাবু দেখি। দ্য হোল গ্রাফ, the whole graph retentivity, না সরি, the whole graph alongside a b c d e f a এটা কি represents a closed describing the relation between retentivity and যে কাণ্ড, আগডুম বাগডুম কি লিখেছিস রে? retentivity coercivity of a magnetic material। আচ্ছা, এটা কি লিখেছিস? of a plotting of IH graph is defined as hysteresis। আচ্ছা বল, এবার তুই কি বুঝিস হিস্টেরিসিস সেটা বল আগে, মেধাতিথি বলো। স্যার এই গ্রাফটার ক্যারেক্টারিস্টিক্স গুলো হিস্ট্রেসিস বলে। না, এটা এটা ঠিক না, হিস্টেরিসিস বলে না। হিস্টেরিসিস এই গ্রাফটার ক্যারেক্টারিস্টিক হিস্টেরিসিস বলে। হিস্টেরিসিস বলতে কি বোঝায় কে বলবে? স্যার ওই, বলছি হ্যাঁ বল, এটা তুই বল, মানে অনিলাভ বল। বইটা খুব বাইরে ভাবে লেখা আছে, আপনি একটু লিখে দিতে পারবেন সুবিধা হয়? সে তো লিখে দেবো তো অবশ্যই, তাও একবার শুনি হিস্টেরিসিস কাকে বলে। মেয়ে বলতো আমাদের, কে বলবে? আহ, দীপ, দীপ না দীপের খাতা দেখলাম না তখন। মৈনাক ভাই বল, মৈনাক বল, হিস্ট্রি কাকে বলে? মানে কোনো একটা প্যারাম্যাগনেটিক পদার্থকে চুম্বকে পরিণত করার পরও, মানে তড়িৎ প্রবাহের সাথে চুম্বকে পরিণত করার পরও মানে তড়িৎ কি কি প্রবাহ ম্যাগনেটিক পদার্থ? প্যারাম্যাগনেটিক, এই মরেছি, এই আবার প্যারাম্যাগনেটিক বলছিলি। ম্যাগনেটিক বলতে। সবই তো মানে দিয়ে শুরু করছিস, আর প্যারা ফেরো যাবে এই গুলিয়ে দিচ্ছিস, তোকে দিয়ে হবে না। সূর্য বল, সূর্য বল। ভুল হয়েছে আমার। এই মরেছি, তাহলে ঠিকটা কার হলো? মৈনাকই তো ঠিক লিখেছিস দেখলাম, মৈনাক বল, আবার বল, গুছিয়ে বল।
কোনো ফেরোম্যাগনেটিক পদার্থকে তড়িতের তড়িৎ প্রবাহর সাহায্যে চুম্বকে পরিণত করার পর যদি তড়িৎ প্রবাহ বন্ধ করে দিই তাহলে সেটা ম্যাগনেটিক নেচারটা থাকে, তাই এই ঘটনাকে বলে হিস্ট্রি। হিস্ট্রিসিস হিস্ট্রিসিস স্ট্যান্ডস ফর কি? হিস্ট্রিসিসটা কোত্থেকে এসছে? নামটা হিস্ট্রি থেকে এসছে, ইতিহাস থেকে এসছে। মেধাতিথি শোনো ভালো করে, হিস্ট্রিসিস নামটা হিস্ট্রি থেকে এসছে। মানে আগে কি ঘটনা ঘটেছে কারোর সাথে সেটাকে মনে রাখাকে হিস্ট্রিসিস বলে। ঠিক আছে? যেমন সাধারণত মেয়েরা কখনো ঝগড়া হলে ভুলতে পারে না। ঝগড়া হয়েছে, সে ভুলতেই পারছে না, এটা ধরুন হিস্ট্রিসিস। কার সাথে কার ঝামেলা হয়েছে, সে কিছুতেই সেটাকে ভুলতে পারছে না, মনে রেখে দিয়েছে। ঠিক ঠিকও মনে রেখে দিয়েছে বহু বছর। সে হয়তো বেঁচেই নেই, তবুও মনে রেখে দিয়েছে, তার আত্মাটা মনে রেখে দিয়েছে। এ কি বলে? হিস্ট্রিসিস। মানে ব্যাপারটা কি ভালো করে দেখলে পরে বোঝা যাবে। রাগ করিস না, এটি আর কি মেরে বললাম, এটা মজা করে বললাম। ছেলেরাও এরকম হয়, কিছুতেই ভুলতে পারে না কারোর সাথে করে ঝামেলা হলে। এখানে দেখ, যাবো ভালো করে দেখ, এই যে আমি মেটেরিয়ালটাকে ম্যাগনেটাইজ করা শুরু করছি। লোহারটাকে, কাঁচা লোহার গায়ে আমি ভালো করে তার ফার জড়িয়ে সুন্দর একটা, মনে কর কাঁচা লোহা নয়, এটা ইস্পাত, মনে কর স্টিল। স্টিলের গায়ে আমি তার ফার জড়িয়ে কারেন্ট পাঠিয়ে দিলাম, স্টিলটা চুম্বক হয়ে গেল, ম্যাগনেট হয়ে গেল। হয়ে গেল তো ম্যাগনেট। তাহলে কারেন্ট পাঠানোর জন্য তো ম্যাগনেট হয়েছে। তাহলে কারেন্টটা অফ করে দিলে ওটা নিশ্চয়ই আবার আগেকার মতো নর্মাল স্টিল হয়ে যাবে, হওয়ার কথা। কারেন্ট অফ করে দিলেও দেখা যাবে ব্যাটা স্টিল ম্যাগনেটিজমটা ধরে রেখে দিয়েছে। ঠিক আছে? সাধারণত ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল গুলোর মধ্যে এই ঘটনাটা দেখা যায়, যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটাকে আমি যদি ম্যাগনেটাইজ করি কারেন্ট ফারেন্ট পাঠিয়ে, তাহলে কারেন্ট পাঠানো বন্ধ করলে ও ওই যে আগে ম্যাগনেট ছিল এটাকে ভুলতে পারে না। ঠিক আছে? এই যে ঘটনাটা, আগের ব্যাপারটাকে ভুলতে না পারা, এইটাকে বলা হয় হিস্টেরিসিস। বুঝেছে? বোঝা গেছে? এই গ্রাফটাকে বলছে হিস্টেরিসিস লুপ। যে গ্রাফটা তুমি বলেছো এটা হচ্ছে হিস্টেরিসিস লুপ। এটা লুপ হচ্ছে না একটা? দিস ইজ এ লুপ, দিস ইজ কল্ড হিস্টেরিসিস লুপ। এই গ্রাফটা কখনো হিস্টেরিসিস নয়। এখানে যে অ্যান্সারটা লেখা হয়েছে, দ্য হোল গ্রাফ রিটেন্টিভিটি, a whole graph alongside ABCDEA represent a closed region of describing the relation between retentivity and coercivity। এটাও তো ভুল কথা লিখেছো। রিটেন্টিভিটি আর কোর্সিভিটির মধ্যে ওরা রিলেশন এস্টাবলিশ করেছে নাকি? রিলেশন এস্টাবলিশ হয়েছে বি এর সাথে এইচ এর। এইটার দিকে তো বি প্লট হয়েছে, বি এর সাথে এইচ এর রিলেশন প্লট দেখানো হয়েছে। তো এখানে এখানে তো রিটেন্টিভিটির সাথে কোর্সিভিটির রিলেশন দেখানো হয়নি। ক্লিয়ার? বুঝতে পারছো মেধাদিতে কি গন্ডগোলটা হ্যাঁ কোথায় স্যার, হয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। গুড। তাহলে এই ভুলটা করা যাবে না। হিস্টেরিসিস বলতে কি বোঝায় তাহলে কি করে লিখতে হবে আমাদের? ও জিজ্ঞেস করলো, আমাদের অনিলাভ জিজ্ঞেস করলো, স্যার আপনি বলুন, কিছু বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। কিচ্ছু না। হিস্টেরিসিস বলতে কি বোঝায় তোমাকে কিছু বলতে হবে, এইটা এটা লিখতে পারবি নাকি দেখ অনিলাভ। হিস্টেরিসিস বলতে কি বোঝায় তোকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ভালো পয়েন্ট ওয়াইজ দেখ, প্রথমে লিখবি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। প্রথমে করা যায় কি, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কথা বলা হচ্ছে, যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে কথাটা শুরু হবে। ঠিক আছে? এবার এটার কি, এর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটাকে কি করবো? ম্যাগনেটাইজ করব। ম্যাগনেটাইজ করার চেষ্টা করব। তা করব, ম্যাগনেটাইজ করার পর কি করব? কারেন্টটা অফ করব। কারেন্ট অফ করলাম মানে আর কারেন্ট পাঠালামই না। কারেন্ট অফ হওয়ার পর কি হওয়ার উচিত ছিল? ম্যাগনেটিজম লস হওয়ার কথা ছিল। ম্যাগনেটিজম লস হওয়ার কথা ছিল, কিন্তু এক্সিস্ট হচ্ছে। ঠিক আছে? তাহলে হিস্ট্রিটাকে ধরে রাখছে, আগের হিস্ট্রি মানে ইতিহাস। হিস্ট্রিতেও ম্যাগনেট ছিল, সেটাকে মনে রাখছে। এই ঘটনাটাকে বলছে হিস্টেরিসিস। ইজি তো প্রচন্ড নাকি অনিলাভ? এইটাকে গুছিয়ে লিখতে হবে, আর কিচ্ছু না। ফেরোম্যাগনেটাইজ লিখুন। ফেরোম্যাগনেটিক না লিখলে কি করে হবে? সূর্যটা কি কেটে দিয়েছে নাকি সূর্যটা? হ্যাঁ স্যার। সূর্য কি লিখেছে দেখি একটু। সূর্য সূর্যের হাতের লেখার অনেক উন্নতি হয়েছে। সূর্যের হাতের লেখা ভালো হয়ে গেছে, খাতা পুরো পরিষ্কার হয়ে গেছে, অনেক উন্নতি হয়েছে। খাতার রিপ্রেজেন্টেশন আর দুর্দান্ত হয়েছে সূর্যর। খুব অনেক উন্নতি করেছিস খাতাটায়। গুড। এটা দেখে ভালোও লাগছে, সুন্দর হয়েছে রিপ্রেজেন্টেশন।
ওই তো কন্ট্রোল সি দেখি কি লিখেছে। যখন একটি চুম্বকীয় পদার্থকে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের ক্রিয়ায় চুম্বকিত করা হয় এবং সেই ক্ষেত্রটি সরিয়ে নেওয়ার পরেও কিছু চুম্বকত্ব বজায় থাকে, এই ঘটনাকে হিস্টেরেসিস বলে। এটা খারাপ লিখিসনি কিন্তু। ঠিক আছে, চলবে, এটা খুব একটা খারাপ লিখে, এটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। এটা খুব একটা একবারে জিরো দেওয়ার মতো হয়নি, ঠিকই আছে। বেশ, আমি তাহলে পরটা যাচ্ছি। হ্যাঁ, মেনশন দ্য কোয়ালিটি অফ ইলেকট্রোম্যাগনেট ইন লাইট অফ ম্যাগনেটিক রিটেনটিভিটি, ম্যাগনেটিক রিটেনটিভিটি, কোর্সিভিটি দুটোই লো হতে হবে একটা ইলেকট্রোম্যাগনেটের। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো। রিটেনটিভিটি হাই হলে তো মুশকিল। ধর রিটেনটিভিটি বেশি হয়ে গেল, রিটেনটিভিটি বেশি হওয়া মানে কি? সে তো ম্যাগনেটিজম ধরে রাখবে, মানে কারেন্ট অফ করে দিচ্ছিস তবুও একটা ম্যাগনেট হয়ে বসে আছে। তা ইলেকট্রোম্যাগনেট মানে কি? ইলেকট্রোম্যাগনেট মানে হচ্ছে কারেন্ট দিলে ম্যাগনেট, কারেন্ট অফ করলে ওটা ম্যাগনেট নয়। এটা কি বলি? ইলেকট্রোম্যাগনেট। কারেন্ট দিলে ম্যাগনেট, কারেন্ট অফ করলেও ম্যাগনেট। আরে ওটা ইলেকট্রোম্যাগনেট কি হলো? তো এমনি ম্যাগনেট, সত্যিকারের ম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট হচ্ছে কারেন্ট দিলে ম্যাগনেট, কারেন্ট অফ করলে ম্যাগনেট না। তাহলে এই জিনিসটা যদি হতে হয়, তাহলে রিটেনটিভিটি যদি কারো হাই হয়, সে তো ম্যাগনেটিজম ধরে রেখে দেবে। তো ম্যাগনেট আর ম্যাগনেট থেকে নর্মাল তো আসবেই না, তাই না? রিটেনটিভিটি তো অবশ্যই লো হতে হবে। হ্যাঁ, ওর পারমিয়েবিলিটি হাই হবে। পারমিয়েবিলিটি মানে ম্যাগনেটিজম ইনডিউসড হয়ে যাওয়া, যেটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যাতে বেশি করে ঢোকে, এই পারমিয়েবিলিটি বলে। পারমিয়েবিলিটি হাই হতে হবে, অবশ্যই পারমিয়েবিলিটি হাই হতে হবে, কিন্তু রিটেনটিভিটি লো হতে হবে। আর কোর্সিভিটি তো অবশ্যই লো হতে হবে। কোর্সিভিটি মানে কি? সামান্যতম ম্যাগনেটিজম যদি ধরে রাখে, সেটা যেন উল্টো দিকে কারেন্ট দিলে যেন সহজেই চলে যায়, মানে সহজেই যাতে ডিম্যাগনেটাইজও করা যায়, এটাকে বলে কোর্সিভিটি। এটাও এটাও হতে হবে লো কোর্সিভিটি, দুটোই লো হতে হবে। ঠিক আছে। আচ্ছা, বায়োসাভার্স ল বলতে বলেছি, এটা ঠিক আছে, সবাই ঠিক লিখেছে। ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা বলার কিছু নেই, এটা সবাই ঠিক করেছে। ড্র এই স্টেট স্কিমেটিক। করতে বললে শুধু লটা লিখলে হবে নাকি প্রপোর্শনালিটি সাইন দিয়ে আলাদা আলাদা করে লিখতে হবে? সব সাইন না না, দিয়ে এক প্রপোর্শনালিটি সাইন লাইনে? দিয়ে লিখতে হবে না তো। বলবি যে এটা তার কারেন্টের তার আছে, কারেন্টের তারের মধ্যে দিয়ে ডিএল লেন্থের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে ডিএল লেন্থ থেকে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড ডিবি ইকুয়াল টু হবে μ0/4 পাই আই ডিএল ক্রস আর ভেক্টর বাই আর কিউ। এটা লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নেই তো। অনেকে প্রপোর্শনাল করে লিখেছে, তাহলেও হবে, সেটাও ঠিক আছে, সেটাও লিখলে হবে। এটাও যদি কেউ লেখে, এটাও চলবে। ঠিক আছে। আচ্ছা, মিটার বিজের ডায়াগ্রাম সবাই ঠিক এঁকেছে, কিন্তু ঠিক আঁকলে তো হবে না, তোমার মিটার বিজের কোনটা কি লিখে দিতে হবে। কোনটা কি না লিখলে, একটা শুধুমাত্র সুন্দর করে পেন্সিলে করে দারুণ ডিজাইন করে মিটার বিজ এঁকে দিলে, কোথাও কিছু লিখলে না, তাহলে জিরোই পাবে। সে যত সুন্দরই তুমি মিটার বিজ আঁকো না, শিল্পীর মতো আঁকলেও জিরো পাবে। ঠিক আছে। আর খ্যাংরা কাঠির মতো মিটার বিজ এঁকেছো, বিচ্ছিরি দেখতে হয়েছে, নোংরা, অথচ কোনটা কি তুমি লেভেল করেছো, তাহলে ফুল মার্কস পাবে। ফিজিক্সের ছবি তো তাই, তাই না? ফিজিক্স পরীক্ষা হচ্ছে তো, ছবি আঁকার পরীক্ষা হচ্ছে না। বোঝা যাচ্ছে? এই হচ্ছে ব্যাপার। মিটার বিজের ডায়াগ্রাম আঁকতে বললে অবশ্যই পয়েন্ট কোনটা কি লিখে দিতে হবে। এইটা বাঁ দিকের বাহু, এটা ডান দিকের বাহু, এটা আননোন রোধ থাকে, এটা নন রেজিস্ট্যান্স থাকে, এইটা হচ্ছে তারটা, এটা হচ্ছে কপার স্ট্রিপের মেটাল স্ট্র্যাপটা, সব লিখতে হবে, একটা কিছু বাদ দেওয়া যাবে না, তবে ডায়াগ্রামটা কমপ্লিট। তারপরে এই অঙ্কটা নিয়ে সমস্যা করে, অঙ্কটা মোটামুটি সবারই হয়েছে, এটা বইয়েতেও তুমি পাবে অঙ্কটা, ছায়ার বইতে করে দেওয়া আছে, ছায়া প্রকাশনের বইতে অঙ্কটা জাস্ট করে দেওয়া আছে, দেখে নিও, এটা খুব ইজি অঙ্ক। কেউ কেউ একটু এদিক ওদিক ক্যালকুলেশন গন্ডগোল করে ফেলেছে অনেকে, মোটামুটি স্যার কনসেপ্টটা আনসার সবারই কত ঠিক আছে, হবে ক্যালকুলেশন। অঙ্কটার? হ্যাঁ বল। স্যার আনসার কত হবে অঙ্কটার? এইটার অ্যান্সার 4.5 আছে। ঠিক আছে, 4.5 অ্যান্সার হবে। এই অঙ্কটা পেয়ে যাবি, ছায়ার বইতে করে দেওয়া আছে, দেখ, ছায়ার বইতে করে দেওয়া আছে। আমি মানে মিটার বিজের পরেই দেখবি অঙ্কটা করে দেওয়া আছে, যে এই রাইট লটা ডাউন। এটা কি? হোমস ল? হ্যাঁ বলো। লটা, এই যে আরেকটা হোমস ল। এই যে হোমস ল, এটা ওহমস ল, ওহমস ল হবে। ও, ঠিক আছে, ওহমস লটা, ওহমস লটা লিখতে এরকম কি হয়ে গেছে, ওহমস ল বানান ভুল হয়েছে। ওহমস ল মেনশনিং হবে, ঠিক আছে।
মেনশনিং ইচ ভেরিয়েবল। ভেক্টর ফর্ম অফ ওহমস ল, ওহমস লর ভেক্টর ফর্মটা লিখতে বলেছি, জে ইজ ইকাল টু সিগমা ই, এটা লিখতে বলেছি। যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। জাস্ট এটা লিখতে বলেছি, আর কিছু না। ওকে, বোঝা গেল? তাহলে এই কথাই রইলো। পরের দিন পরে পরীক্ষাটা দিয়ে নে, পরীক্ষাটা দিয়ে দে, পরীক্ষাটা দিলে আমি ডিসকাশনটাও দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমি রেকর্ডিং পজ করে দিচ্ছি তাহলে, নাকি?